ভাইয়া আবির আমাকে জোর করে, আমি রাজি হইনি দেখে এই দেখো চর মেরেছে। ছি আবির, এগুলো কি? আমাকে মারতে গেলে আপু ধরে ফেলেন মাসুদ ভাইকে। আপুকে ঝটকানে মেরে ফেলে দিয়ে আমার কাছে মারতে এসে হঠাৎ থেমে গিয়ে বলেন, তুমি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবা, নাহলে আমি তোমার গায়ে হাত ওঠাতে বাধ্য হব। ভুলে যাবো তুমি আমার শালাবাবু। পার্কের ভেতরে আমার বেস্ট ফ্রেন্ড মিতুকে এক ছেলে চুমু খেলো। আমি তা দেখে 420 ভোল্টের শক খেলাম। আমি পেছন দিকে গিয়ে মিতুর চুলের মুঠি ধরে ঠাস করে ধরে চর মেরে দিলাম। ওকে মার দেখে ছেলেটা ভয়ে লাফ মেরে উঠে এক দৌড় মেরে পালিয়ে গেল। মিতুও আমার সাথে মারামারি করতে শুরু করে দিল। তবে ওর চুলের মুঠি আমার হাতের মধ্যে থাকায় ওকে চর মারতে আমার একটু সুবিধাই হলো। মিতু শুধু ওর বড় বড় আঙুল দিয়ে আমাকে খামচিয়ে গেল। মারামারি শেষ। তুই কোন সাহসে আমার গায়ে হাত তুললি এতিমের বাচ্চা? বেস্ট ফ্রেন্ডের অধিকারে, সাহসী নয়। নিকুচি করেছে তোর ফ্রেন্ডশিপের। দাঁড়া, আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করে সব বলছি। আমার গায়ে হাত তুলিস, তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। যে এতিম তার আবার কিসের জেলের ভয়? বাইরে থাকলে তো দুমুঠো খাবার জন্য কত কষ্ট করতে হয়, তার থেকে জেলে গেলেই ভালো হবে, অন্তত খাবারটা পাওয়া যাবে। তুই আমার গায়ে হাত তুললি কেন? অপুর সাথে না মিশতে আমি তোকে এর আগে অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। ওর সাথে মিশে পার্কে বসে চুমাচুমি করছিস। আমার বিএফের সাথে চুমুচুমি করব নাকি করব সেটা আমার পার্সোনাল ব্যাপার। ও তোকে নয়, তোর দেহকে ভালোবাসে, তোর বাবার টাকা পয়সাকে ভালোবাসে, অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক আছে। ওর নামে আর একটা বাজে কথা বলবি না। তোর মতো 10টা ছেলে ওর বাসায় চাকর। এতিমের বাচ্চা, তোকে আমি মাথায় তুলে ফেলেছি, তাই আজ তোর এত বড় সাহস হয়েছে আমাকে মারার। নির্লজ্জ বেহায়া কোথাকার। যত ইচ্ছে গালি দে, আর শোন, আমি তোকে শুধু বেস্ট ফ্রেন্ড না, ভালোবাসি। এই নে তো তোর ভালোবাসার উপহার। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। মিতু আবার আমাকে চর মেরে চলে গেল। আমি জানি মিতু আমার উপর রাগ করে এসব বলেছে। ও কখনো ওর ভাইকে ফোন করে এসব বলবে না, কেননা এর আগেও অনেকবার ওর সাথে আমরা মারামারি হয়েছে। আর ওর ভাই সব জেনেও আমাকে কিছুই বলবে না, কেন ওর ভাইয়ের জীবন বাঁচাতে গিয়ে আমার আপু আজ হাসপাতালে কোমায় পড়ে আছেন। চলুন তাহলে আপনাদের সব কথা খুলে বলা যাক। মিতু যে আমাকে এতিম বলো, আসলে আমি এতিম নই। এ শহরে একজন নামকরা ধনীর ছেলে আমি, কিন্তু আজ আমার আব্বুর থেকেও নেই। আমি যখন পেটে ছিলাম আর আপুর বয়স 5 বছর, তখন আমার আব্বু আমার আম্মুকে তালাক দিয়ে এক ধনীর মেয়েকে বিয়ে করে নেন। এরপর একদিন আম্মু আমাকে জন্ম দিয়ে চলে যান না ফেরার দেশে। আমাকে কোলে করে নিয়ে আমার আপু মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেরিয়েছে। আমার বয়স যখন 5 বছর, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছে। এভাবেই আপুর কাছে আমি মা বাবার আদরে বড় হতে থাকি। আমি যখন লাইনে উঠলাম, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করে ছেড়ে দিয়ে গার্মেন্টসে চাকরি নিল, কেননা আমার আপু ছিল অনেক সুন্দরী। বাসায় কাজ করতে গেলে অনেক খারাপ নজরে দিত সবাই। একদিন এসএসসি পরীক্ষায় A+ পেয়ে আমি খুশিতে বাড়ি ফিরে দেখলাম আপু বাসায় ফিরে নাই। আপুর কাছে শুধু একটা ভাঙা বাটন ফোন রয়েছে। আমি পাশের বাসে গিয়ে একটা ফোন চেয়ে আপুকে ফোন দিতেই এক ছেলে মানুষ ফোন ধরে হ্যালো বলল। আপনি কে? আমার আপুকে দিন। তোমার আপু হাসপাতালে, তুমি এই হাসপাতালে চলে এসো। আমি গিয়ে দেখলাম আপু বেডে শুয়ে আছেন। ওর পুরো মাথার চুলগুলো কেটে ফেলে সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। আমার আপুর কি হয়েছে? মিতুর ভাই বলল, আমাকে সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে তোমার আপু গুলি খেয়েছে। আমি মিতুর ভাইকে গিয়ে বলতে লাগলাম, আপনার জন্য আমার আপুর এমন হয়েছে। আমার আপুর কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। আপু ছাড়া আমার আর কেউ নেই। মিতুর ভাই এসে আমার বুকের সাথে জড়ে ধরে বলল, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি। তোমার আপু ভালো হতে যত টাকা লাগবে সব টাকা আমি দিয়ে চিকিৎসা করাবো। আমার জীবন বাঁচাতে গিয়ে তোমার আপু নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। আর আমি এগুলো করতে না পারলে আমাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। ডাক্তার এসে একটা রিপোর্ট দেখে জানালেন, উনি কোমায় চলে গেছেন। ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, মাত্র 1%। আমি আপুকে জোরে ধরে কান্না শুরু করলাম। আপু কিছুই বলছে না। দেখলাম শুধু ওর চোখে কোনা দিয়ে দুফোঁটা জল বেরিয়ে আসলো। সে থেকে মিতুর ভাই আমার আপুকে দেখার জন্য একজন নার্স রেখেছেন এবং সমস্ত চিকিৎসার দায়িত্বও উনি নিয়েছেন। আমি অনেকক্ষণ পার্কে বসে থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে রাস্তায় যেতেই কিছু পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো। সরি আবির, আমার কিছু করার নেই। উপর থেকে অর্ডার তোমাকে অ্যারেস্ট করার। এবার আমার বোন আমাকে নয়, ডাইরেক্ট থানার এসআইয়ের নিকটে নারী নির্যাতন কমপ্লেন করেছে। আমাকে ক্ষমা করে দিও, আমি নিরুপায়। তবে তোমার জন্য আমি সাজাটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি।
আমি সব বুঝতে পেরে আমার 2 হাত সামনে বাড়িয়ে দিলাম। মিতুর ভাই আমাকে হ্যান্ডকাপ না পরিয়ে বলল, তা দরকার নেই, তুমি এমনি চলো। আমি জিপে বসে ভাবছি কতদিন মিতু আমাকে চর মেরেছে বিনা দোষে বিনা কারণে। কই, আমি তো কারো কাছে কমপ্লেন করিনি, আর আজ ও আমার বিরুদ্ধে কমপ্লেন করে আমাকে পুলিশে ধরে দিল, আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিল। মিতুর ভাই বলল, তোমার যখন যা দরকার হয় আমাকে বলো, আমি সব ব্যবস্থা করে দিব। আর তোমার নির্মল সেনের 1 মাস জেল খাটতেই হবে। আমি কিছু না বলে মিতুর ভাইকে বললাম, আপনি শুধু আমার আপুকে দেখে রাখবেন প্লিজ। আর আমার তো সামনে এসএসসি পরীক্ষা, জেলের ভিতরে যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিতেন। আচ্ছা, সব করে দিব। বলে মিতুর ভাই ওনার চেয়ারে গিয়ে বসলো। আমার জেলে থাকতে কোনো সমস্যাই হলো না। প্রতিদিন ক্যালেন্ডারের তারিখ গুনতাম, কবে 1 মাস হবে, জেল থেকে বেরিয়ে আপুকে দেখবো। এভাবে 1টা মাস পার হয়ে গেল। আমাকে জেল থেকে মিতুর ভাই ছেড়ে দিয়ে বললেন, এই টাকাগুলো রাখো, এখানে 50,000 আছে। আমি না নিতে চাইলেও জোর করেই আমাকে দিল। আর কতদিন মানুষের লাথিগুতু খেয়ে বাঁচবি, এবার জীবনে কিছু কর। অবশ্যই কিছু করব। তবে আমার পরীক্ষাটা হয়ে যাক আগে। বের হয়ে আসছি আর ভাবছি টাকাগুলো যদি ব্যবসা করার জন্য সামান্য, তবুও আমার মতো এতিমের কাছে এই টাকাগুলো অনেক। এই টাকাগুলো দিয়েই আমি আমার ভাগ্যটা লিখবো। আপু সুস্থ হলে ভালো একটা ঘরে ওর বিয়ে দেবো, আর আমার বেইমান বাবাকে সব বুঝিয়ে দেবো। কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আমার আর মিতুশ্রীর পাশাপাশি পড়ছে। আমি চুপ করে মাথা নিচু করে বসে এলাম। আমার ক্লাসের কয়েকজন বন্ধু এসে বলল, তুই টেস্ট পরীক্ষায় কলেজের সব থেকে ভালো রেজাল্ট করলি, এরপরও কোথায় হারিয়ে গেছিলি? জানিস আমরা সহ কলেজের সব স্যারেরা তোকে কত খুঁজেছি, সব স্যারেরা ধরে আছেন তুই কলেজের মুখটা উজ্জ্বল করবি, আর তুই কিনা এতদিন পর পরীক্ষার হলে এসে হাজির হয়েছিস। কি হলো, কিছু বলিস না যে? আমি এতদিন জেনেছিলাম 5 দিন হলো সারা পেয়েছি। আমার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। এতদিন জেলে ছিলি মানে? এসব কি বলিস, মজা নিতেছিস নাকি? না, সত্যি বলছি, আমি এতদিন জেলে ছিলাম। কিন্তু জেলে কেন, কিসের জন্য? আমার ভাগ্যের লিখন, একদিন তোদেরকে সব বলবো। স্যার খাতা হাতে রুমে প্রবেশ করলেন, যে যার জায়গায় গিয়ে বসলো। আমি যেদিকে তাকাই সবাই দেখি আমাকে কেমন চোখে যেন তাকিয়ে দেখছে। ওরা হয়তো ভাবছে জেল খেটেছে, নিশ্চয়ই বড় ধরনের অপরাধী ছেলেটি। কিন্তু কেউ তো আর জানে না আমার বেস্ট ফ্রেন্ডকে খারাপ কারো কাছ থেকে বাঁচাতে গিয়ে রাগের বশে দুটো চর মারার ফলেই জেল খেটেছি আমি। স্যার খাতা ও প্রশ্নপত্র দিলেন। পরীক্ষার প্রশ্নপত্র না পাওয়ার আগে যতটা দুশ্চিন্তায় ছিলাম, প্রশ্নপত্র পেয়ে তা দূর হয়ে গেল। শুরু করে দিলাম লেখা। সবার আগে আমি উঠে গিয়ে দাঁড়িয়ে গিয়ে, স্যার অতিরিক্ত পেজ লাগবে বলতেই স্যার সহ পুরো রুমের ছাত্রছাত্রী আমার দিকে তাকালো। এত তাড়াতাড়ি অতিরিক্ত পেজ নেব শুনে এক স্যার এসে আমার খাতাটা উল্টে পাল্টে দেখলো। আমি ভাবছি স্যার এমন করছি কেন। পুরো খাতা দেখলেন, পরে আমাকে খাতা দিলেন। এই অতিরিক্ত পেজ নেওয়ার পর থেকেই আমার যত সমস্যার সৃষ্টি হয়ে গেল। স্যার তো নকল করছি ভেবে পাশে এসে বসে পুরো 5 মিনিট দাঁড়িয়ে থেকে লেখা দেখলেন। আবার হঠাৎ ঘাড়ে হাত রাখলেন। আমি তো ভয় পেয়ে গিয়ে স্যারের দিকে তাকাতে উনি বললেন, গুড, ক্যারি অন। স্যার চলে গেলেন। তারপরে পরপর 3বার পেছন থেকে কেউ কলমের নিব দিয়ে পিছে খোঁচা মারলো। আমি হালকা ঘাড় ঘুরিয়ে তাকাতেই মিতু বলল, 2-এর ক নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? ঘাড় ঘুরিয়ে নিয়ে আবার লিখতে শুরু করলাম। একটু পরও আবার আমাকে খোঁচা মারলো। 5-এর খ নম্বর উত্তরটা বলা যাবে? এভাবেই প্রায় প্রতিটা পরীক্ষায় মিতু আমাকে ডিস্টার্ব করতো। আমি শুধু ওর কথায় একটাই উত্তর দিতাম, এতিমের বাচ্চা। শেষ পরীক্ষার দিনে সব বন্ধুরা এসে বলল, চল সবাই আজকে পরীক্ষা শেষে ঘুরতে যাব। আমি কিভাবে ওদেরকে বলবো আমার কাছে ঘুরতে যাওয়ার মতো টাকা নেই। মিতুর ভাই আমাকে যে টাকা দিয়েছে তা আমার ভাগ্য লিখতে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে আড্ডা মাস্তি করতে নয়। ওরা বলে যে যার জায়গায় গিয়ে বসলো। আমি পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র 20 টাকা রয়েছে। 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে 10 টাকা গাড়ি ভাড়ার রাস্তায় হেঁটে বাড়ি যাব বলে 20 টাকা নিয়ে এসেছিলাম। পরীক্ষা শেষে সবাই এসে তো হলো। চল, তোকে যেতেই হবে। না, আমার কাজ আছে, তোরা যা। ওরা সবাই চলে গেল। আমারও ইচ্ছে হচ্ছিল ওদের সাথে যাই, কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে নেই। মন খারাপ করে বাসায় গেলাম। হঠাৎ বালিশের নিচে আবার ভাঙা বাটন ফোনটা ধরতেই আমার মন খারাপ মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সবচাইতে খুশি। হ্যালো আবির, তুমি কোথায়? বাসায় ভাইয়া। তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো, তোমার আপু কোমায় থেকে বের হয়ে এসেছেন। এইমাত্র হাসপাতালের নার্স ফোন করে জানালেন আমায়। আমি যাচ্ছি, তুমি চলে এসো। মাসুদ ভাইয়ের কথা শুনে আমার খুশিতেই চোখে পানি চলে আসলো। দৌড়ে গিয়ে দেখি মাসুদ ভাইয়া আপুর পাশে বসে আছেন। আমি গিয়ে আপুর দিকে চেয়ে থাকলাম। আপুর চোখ বেয়ে জল পড়ছে আমারও। ডাক্তার এসে জানালেন, আপনার ভাগ্য অনেক ভালো। আপনার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আল্লাহ পাকের দোয়ায় আর এই মানুষটার জন্য আজ আবারও আপনি সুস্থ জীবনে ফিরে আসলেন। আচ্ছা,
আমি তাহলে আসি। মাসুদ ভাই চলে যাবে। আপু আমাকে ওনাকে ডাকতে বললেন। আমি ডাকতেই মাসুদ ভাই আবার আসলো। আপু ওনার এক হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বললেন, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এইভাবে বলছো কেন? আমার জন্যই তুমি এমন অবস্থায় পতিত হয়েছিলে। নিজের জীবনে হয়তো কয়েকটা বছর হারিয়ে ফেলেছ। আমি ঋণী তোমার কাছে। চলো, আমার গাড়িতে করে তোমাদের বাসায় অবধি এগিয়ে দিয়ে আসি। আপুকে নিয়ে আমি পেছনে বসে আছি আর ভাবছি, মাসুদ ভাই সত্যি মানুষ নয় ফেরেশতা। এমন একটা মানুষের হাতে যদি আমার আপুটাকে তুলে দিতে পারতাম, তাহলে ভাই হিসেবে আমার আপুটাকে শ্রেষ্ঠ উপহার দেওয়া হতো। বস্তির এক নোংরা জায়গায় গাড়ি থামাতে বলায় মাসুদ ভাই অবাক হয়ে বললেন, এখানে গাড়ি থামাতে বললে যে? আমরা এই বস্তিতেই থাকি, একটু ভিতরেই আমাদের বাসা। বাসা অবধি আপনার গাড়ি যাবে না। গাড়ি থেকে নেমে আমরা চলে আসতেই উনি আমাদের ডেকে বললেন, কোনো সমস্যা বা প্রয়োজন হলে জানাইও। ইনশাআল্লাহ নিজের সর্বটা দিয়ে সবসময় পাশে থাকবো। আপু মাথা নাড়ালো, উনি চলে গেলেন। আমি আর আপু আমাদের বাড়ি চলে আসলাম কয়েকদিন পর। আপু আর আমি বসে থেকে প্ল্যান করছি কিভাবে আমাদের এই পরিস্থিতিটা বদলানো যায়। আপু বলল, আমরা আগে যেখানে থাকতাম ওখানেই বাড়িটা বিক্রি করে দিই, যা হবে। আর তোর কাছে যা আছে তা দিয়ে আমরা টাকাগুলো কাজে লাগিয়ে দিই ভাই। আপু ওই জমিটা বিক্রি করে সর্বোচ্চ 30,000 টাকা পাওয়া যাবে। এ দিয়ে কিভাবে কি করব আমরা? ভাই, আমরা ওই 30 আর তোর কাছে 50, এই দিয়েই আমরা একদিন ভাগ্যটা এমনভাবে লিখব যা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। কি করব আমরা? দীর্ঘদিন আমার গার্মেন্টসে কাজ করার অভিজ্ঞতা আর আমার সাথে কাজ করা কিছু চেনা জানা মানুষ নিয়ে ছোট্ট একটা ওয়ার্কশপ দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব ভাই। আপু কি করতে চাইছে আমার মাথায় ঢুকলো না। আপু কিছু বুঝলাম না। আমরা প্রথমে পুরনো কয়েকটি সেলাই মেশিন কিনব, তারপর কিছু গার্মেন্টস কর্মীদের পার্ট টাইম এখানে কাজ করার জন্য সংগ্রহ করব। এরপর আমরা ছোট্টখাট্ট কাজ ধরব এবং খুব সূক্ষ্মভাবে কাজ করব। আপু তাহলে মাসুদ ভাইকে আমাদের জানানো উচিত, ওনার থেকে কিছু পরামর্শ নেওয়া উচিত, কি বলিস? এমনিতে আপু আসার পর থেকে আমি যখন মাসুদ ভাইয়ের কথা বলতাম, তখন আপু শুধু ওনার কথাই বলতো। উনি কেমন আছে জানতে চাইতো। আজ আবার ওনার কথা বলাতে আপু অনেক খুশি হয়ে গেল। আচ্ছা, তাহলে তুই ফোন করে ওনাকে বল আমরা গিয়ে এক জায়গায় বসি। আমি ফোন দিলাম। উনি আমাদের এক রেস্টুরেন্টে যাওয়ার কথা বললেন। আপু দেখছি সেই সাজুগুজু করছে। আমার কিছুটা শখ লাগলো। আপু আগে থেকে মাসুদ ভাইয়ের সাথে পরিচয় নিত, ওনাদের মাঝে কোনো সম্পর্ক আছে মনে করে। আমার শখ হলো। আপুকে বললাম, আপু এত সাজুগুজু ব্যাপার কি? ওনার সামনে আমরা যাব, একটু তো সাজুগুজু করতেই হবে। আপু উনি যদি তোর প্রেমে পড়ে যায়? চুপ, তুই অনেক দুষ্টু হয়ে গেছিস, চল এখন। আপু তোদের মাঝে আমি গিয়ে কাজ কি, তুই একাই যা। দিব একটা চল, চল বলছি। আপু আমার হাত ধরে নিয়ে গেল রেস্টুরেন্টে বসে। আমি ওদের দুজনের মাঝে বাধা হয়ে বসে থাকলাম। মাসুদ ভাইয়ের দৃষ্টি বলছে আমি যেন উঠে যাই, ওনার শুভ দৃষ্টিতে আমি যেন বাধা হয়ে আছি। আমি একটা বাহানা দিয়ে উঠে যেতেই আপু আমার হাত চেপে ধরলো আর ছাড়লই না। মাসুদ ভাইয়ের সাথে সব কথা শেষ। উনি আমাদের পুরনো সেলাই মেশিন কিনে কাজটা যত তাড়াতাড়ি পারে শুরু করে দিতে বলল। উনি হঠাৎ একটা কার্ড বের করে দিয়ে বললেন, মৃত্যুর বিয়েতে তোমরা দুজন অবশ্যই আসবে কিন্তু। এই নাও কার্ড। কার্ড খুলে দেখলাম মিতুর বিয়ে অপুর সাথে। আমি পুরাই শক খেয়ে গেলাম। এমন বাজে ছেলের সাথে মাসুদ ভাইয়া মিতুর বিয়ে কেন দিচ্ছে? আপু ছিল তাই মুখ ফুটে কিছু বলতে পারলাম না। বাসায় এসে কেমন যেন আমার মনটা ছটফট করছে। মনে হচ্ছে একসময় যখন এতিম বলে কেউ আমার সাথে মিশতো না, তখন মিতুই আমার সাথে মিশেছে, বোনতের হাতটা বাড়িয়ে দিয়েছে। আর আজ মিতু তার জীবনটা এমন একটা মানুষরূপী অমানুষের হাতে তুলে দিতে বসেছে। ওর বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার কি কিছুই করার নেই? অবশ্যই আছে। ওর চোখ থেকে অন্ধের পটিটা তুলে ফেলতে হবে। যে করে হোক এই বিয়েটা ভাঙতেই হবে। মাসুদ ভাইকে দিলাম ফোন। উনি ফোন ধরলেন না। আমি ওনার থানায় চলে গেলাম, গিয়ে সব বলে দিলাম এবং সত্যি কিনা তার প্রমাণ দিতে অপুর সাথে সম্পর্ক করা সব মেয়েদের সাথে ওনার কথা বলে দিলাম। বাসায় চলে আসছি আর ভাবছি তোমার বেস্টু আর এমন লুইচারে বিয়ে করবি তা তো হবে না। দিচ্ছি ঠিক মতো বোম লাগাইয়া, এখন কেমন ফাটে তা দেখার বিষয়। বাসায় গেলাম, একটু পর আপু বলল, তোর ফোন। কে আপু? কি জানি, একটা মেয়ে তোকে চাইছে, কথা বলবে নে। ফোন ধরতেই এলো পাতারে গাল শুরু করে দিল। তোকে জেলের ভাত খাইয়েও কি শিক্ষা হয়নি? আবারও আমাদের পেছনে লেগেছিস। তোর জন্য ভাইয়া অপুর সাথে আমার বিয়েটা ক্যান্সেল করেছে আর অপুকে জেলে পুরে দিবে বলছে। অপুর যদি কিছু হয়। আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে বলছি, তাই রে নাই রে ওরে,
অমনি আপু আমার কানের উপরে চিমটি ধরে বলে, রেস্টুরেন্টে এমন কেন করছিল আমার মিষ্টি ভাই? আপুর লাগছে তো, ছাড় না প্লিজ। তোর আর মাসুদ ভাইয়ের শুভ দৃষ্টিতে সমস্যা হচ্ছিল, তাই তো আমি চলে আসতে চাচ্ছিলাম। আপু আমার চিপ ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। কি হলো আপু? ভাই, তুই যে স্বপ্ন দেখছিস সেটা তো অবাস্তব কিছু। ওনার স্ট্যাটাসের সাথে আমরা যাই। আমরা কোথায় ইতিম, দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। আপুর চোখ বেয়ে জল পড়লো। সরি আপু, আমি তোকে কষ্ট দিয়ে ফেললাম। আরে না, যা হাত মুখ ধুয়ে আয়, খাবি। আপু খাবার বাড়তে চলে গেল। আজ আমার সন্দেহ দূর হয়ে গেল। আপু মাসুদ ভাইকে শুধু পছন্দ নয়, ভালোবাসে। খাওয়া দাওয়া শেষে আপুর আমি আবার বসলাম পরিকল্পনা করতে। আপু বলল, কাল আমাদের সব ব্যবস্থা সেরে ফেলতে হবে ভাই। পরের দিন আপুর আমি সেলাই মেশিনগুলো কিনে একটা রুম ভাড়া করে সেখানে স্থাপন করলাম। এবার আমাদের দক্ষ কর্মী খোঁজ করার পালা। আবার বের হয়ে পড়লাম কর্মী খুঁজতে। আপুর পরিচিত সবার সাথে কথা বললাম, সবাই রাজি হলো কাজ করতে। আমাদের বাসায় ফিরতেই সন্ধ্যা হয়ে গেল। আপু বলল, ভাই, আজ অনেক ক্লান্ত, চল আজকে রান্না না করে আমরা হোটেলে কিছু খেয়ে বাসায় যাই। আমি আর আপু এক হোটেলে ঢুকে কিছু নর্মাল খাবার খাচ্ছি। হঠাৎ দেখলাম অপু সহ ওর অনেক বন্ধু বান্ধব হোটেলে প্রবেশ করলো। আপু এখান থেকে চল। কি বলিস? খাবারগুলো রেখে না খেয়ে চলে যাব নাকি? বস, খেয়ে যাব। তাহলে তোর ব্যাগে যে মাস্ক আছে ওটা আমায় দে। আপুর মাস্কটা বার করে দিল। আমি তাড়াতাড়ি করে মাস্কটা পরে নিলাম। খেয়াল করলাম পিছনের টেবিলে বসা অপু সহ ওর বন্ধুরা অপুকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। আমার রাগে মাথা গরম হয়ে গেল। বিষয়টা আপু বুঝতে পেরে আমার হাতটা ধরে নিয়ে বিল পে করে বের হয়ে গেল। আমি আর আপু রাস্তা দিয়ে চলে আসছি। হঠাৎ একটা জিপ আমাদের রাস্তাটা আগলে ধরলো। তুই কি মনে করেছিস আবিরের বাচ্চা? তোকে আমি হোটেলে চিনতে পারিনি। হোটেলে সিসি ক্যামেরা ছিল, তাই কিছু না বলে তোদের বাইরে বার হতে বাধ্য করেছি। সেদিন তো আমার সামনে আমার জানেমানটাকে চড় মেরেছিলি, আমার বিয়েটাও তুই ভোগে পাঠিয়ে দিয়েছিস। তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব বল? এটা কি তোর গার্লফ্রেন্ড নাকি? দেখতে তো জোশ। অপুর কথা শুনে আমার চোখ দুটো লাল হয়ে গেল। আমার সামনে আমার বোনকে ও মাল বলল। আমি ওকে মারতে যাব কি আপু আমার হাতটা ধরে বলল, না, চুপ করে থাক। চল তোকে ছেড়ে দিচ্ছি, এটাকে আমাদের হাতে তুলে দিয়ে চলে যা তুই। দেখ অপু, তোর রাগ আমার উপর, আমার জন্য আমার আপুকে নিয়ে বাজে মন্তব্য করবি না। তোর যত রাগ আছে আমার উপর ছাড়। তোকে মারলে ছুঁচু মেরে হাত গন্ধ করা হবে, আর তোর আপুকে নিয়ে গিয়ে আদর দিলে তোর আসল শিক্ষা হবে। আপু আমার হাত ধরে একটু টান দিয়ে চোখ পানে চেয়ে বলল, ভাই আর একটু, এই কথাগুলো সহ্য কর। ও আসছে, আমাদের কোনো ভয় নাই। আমি ভাবছি ওটাকে যে আমাদের আজকে বাঁচাবে। অপর কয়েকটা বন্ধু এসে আমাকে কিল ঘুষি মারলো। আমি মাটিতে পড়ে থাকলাম। আপুকে নিয়ে ওরা জিপে করে চলে যেতেই পুলিশের গাড়ি এসে ওদের ধরে ফেললো। আমি মাটি থেকে মাথা তুলে দেখলাম আপু আর মাসুদ ভাই আমার দিকে এগিয়ে আসছে। মাসুদ ভাই আমাকে টেনে তুললো। তুমি ঠিক আছে তো? আমি ওনাকে ধরে দাঁড়িয়ে বললাম, ভাইয়া। চলো হাসপাতালে। না ভাইয়া, আমি ঠিক আছি। আচ্ছা তাহলে চলো তোমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আমাদের বাসা অবধি উনি এগিয়ে দিয়ে আপুকে বলল, ধন্যবাদ তোমাকে এই শয়তানের বাচ্চাটাকে ধরার জন্য। একটা উপযুক্ত প্রমাণ খুঁজছিলাম, আজকে তা পেয়ে গেছি। জেলের ভাত খাইয়ে ছাড়বো এগুলোকে এখনই আমি। আমি ভাবছি আপু মাসুদ ভাইকে কখন বললো অপু আমাদের ঘেরাও করছে, আর আপুই বা কীভাবে সাহায্য করলো। আপু আর মাসুদ ভাই কথা বলতে থাকলো। আমি ভাবলাম 1 মিনিট হাঁটলে তো বাসা, আমি এগোই, আপু আসুক। ওই দাঁড়া। আপু চলে আসলেন। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসে আছি। ভাই, তুই আজকে খুশি হোস নাই? খুশি কেন হব আমি আপু? কেন? ও অপুকে তো আজকে উনি ধরে নিয়ে গেল, তাই। তুই খুশি হওয়ার কথা বলছিস? ভাবতো মাসুদ ভাইয়ের সময় মতো না আসলে কি হতো। উনি তো আসবেন, ওনার কথা মতোই তো সব করেছি আমি। মানে কি আপু, কি কি বলিস তুই এসব? এই দেখ পর। বাটন ফোনের মেসেজ বার করে দিয়ে বলল, লাবণ্য কি করো? এই তো একটু কাজ সেরে আমি আর ভাই বাসায় ফিরছি। কোথায় এখন? রোড নম্বর 5-এ। ও ভালো, ওখানে এক হোটেল আছে, নাও ওখানে গিয়ে তুমি আর তোমার ভাইয়া বসো। কেন? এক আসামিকে ধরবো, তোমার কিছু সাহায্য লাগবে? কোনো প্রমাণ নেই। ওরা ওইখানে যে হোটেলটা আছে ওইখানে প্রতিদিন ড্রিঙ্ক করতে যায়। তুমি ওখানে গেলেই ওরা তোমার পিছু নিবে এবং এফটিজিং করবে, আর এই সুযোগে আমি ওদেরকে অ্যারেস্ট করব। আর ওই ছেলেগুলোর মাঝে এক বখাটে ছেলে আছে যে আমার বোনকে ফাঁসিয়েছে। পারবে না এই হেল্পটা করতে?
পারবো। আপু ছো মেরে ফোনটা নিয়ে নিল। কেমন দিলাম ভাই? তুই আমার সাথে কথা বলবি না। কেন ভাই? যদি কিছু হয়ে যেত তোর, আমি কার কাছে বোনের আদরটা পেতাম? কিছু হবে না ভাই। যে মানুষটা আমাদের জন্য এতটা করেছে, ওনার জন্য কি আমরা এতটুকু করতে পারবো না বল? হুম। মিষ্টি ভাই আমার। আপু, একটা কথা বলার ছিল। বল। তুই মাসুদ ভাইকে খালি উনি ওনার বলিস কেন? একবারও ওনার নামটা মুখে নিস না? তুই বুঝবি না, যে শিপর। আমি শুয়ে শুয়ে ভাবছি, তার মানে আপু মাসুদ ভাইয়ের সাথে মেসেজে চ্যাটিং করে। মেসেজগুলো সবটা না পড়তেই ফোনটা সো মেরে নিয়ে নিল। ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কেননা আজ থেকে শুরু হবে আমাদের ভাগ্য লেখনের কাজ। 10টা সেলাই মেশিন আর 10 জন কর্মী নিয়ে শুরু হবে আমাদের পথ চলা। জানি না আমরা পারবো কিনা, তবে হাল ছাড়তে আমরা রাজি নই। 10 জনের ভিতরে 7 জন কর্মী আসলো। আপু ওদের নিয়েই কাজ শুরু করে দিলেন। প্রথম এক সপ্তাহ হাতে তেমন কোনো কাজই পেলাম না। এরপরে শুরু হয়ে গেল মানুষজনের আসে যাওয়া আমাদের ওয়ার্কশপে। অর্ডারের ওপর অর্ডার, আমি বসে থেকে সব হিসাব নিকাশ করতাম, আর আপু সব কিছু পর্যবেক্ষণ করতেন। আপু লেখাপড়া জানতো না, কিন্তু এই কাজ সম্পর্কে ওর ছিল অনেক অভিজ্ঞতা, কেননা এই কাজটার দ্বারাই আমাদের সংসার চলতো এক সময়। আপু ওর সর্বত্র দিয়ে সবাইকে কাজ ভালো করে বুঝিয়ে দিত। যারা কাজ করতো তারাও ছিল অর্ধবয়স্ক মহিলা, একসময় গার্মেন্টস কর্মী। মাত্র 1 মাসের মধ্যেই কাজের মান ভালো হয়, এদিকে ওদিকে ছড়িয়ে পড়লো বসতে ছোট্ট একটা ওয়ার্কশপের সুনাম। 1 মাসেই আমাদের মূলধন ডাবলে পরিণত হলো। ভাই বলেছিলাম না, যা আছে তাই যথেষ্ট আমাদের ভাগ্যটা লেখার জন্য। আপু। আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে ভাই। আমরাও একদিন আমাদের বেঈমান বাবাটার সামনে গিয়ে দাঁড়াবো ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে। আপু। আপু কাল তো আমার রেজাল্ট দেবে পরীক্ষার, ভয় হচ্ছে খুব আমার। কিচ্ছু হবে না ভাই আমার, তোর রেজাল্ট ভালো হবে আমি তা জানি। পরের দিন বাটন ফোনটা নিয়ে রেজাল্টের জন্য ডায়াল করলাম। ফোনে মেসেজ আসলো, যা দেখে আমি হুররে বলে চিল্লা উঠলাম। আপু সহ যারা কাজ করছিলেন সবাই এগিয়ে আসলো। কি হয়েছে ভাই? আপু আমি আবারও A+ পাইছি। ভাই বলেছিলাম না তুই ভালো রেজাল্ট করবি। আপু আমার রেজাল্টের জন্য মাসুদ ভাইকে অনেক অবদান রয়েছে। ভাই। আপু বললো। কেন, ও না জেনে শুনে বললো? ভাই তুই বলায় অবাক হয়েছিস তাই তো? আসলে উনি আমায় সব বলেছেন। আপু ফোন করে মাসুদ ভাইকে জানাই। কি বলিস? হুম। আমি ফোন করে রেজাল্টের কথা বললে মাসুদ ভাই আমাকে কংগ্রাচুলেশন জানালো। আমি ভাবছি কি করে বলবো মিতুর রেজাল্ট কি, পেটে আসলেও মুখে বলতে পারলাম না। উনি বললেন, মিতু কান্না করছে, ওর একটাই ফেল আসছে। কোনটা ফেল আসছে? ICT-তে না? হুম। আমি কিছুক্ষণ নীরব হয়ে রইলাম, কেন আমি তো ICT MCQ দিতে গিয়ে আমায় বারবার পেছন হলে কলম দিয়ে খোঁচা মারছিল। ওই দিনই পরীক্ষা শেষে বুঝছিলাম ও খারাপ রেজাল্ট করবে ICT-তে। ওর রেজাল্টের জন্য আমিও কিছুটা দায়ী, কিন্তু নিজেকে দোষ দিয়ে কি লাভ? ও তো ওর উপরে আমার সব অধিকার কেড়ে নিয়েছে। ভাই ফেল করেছে মিতু, আর তুই মন খারাপ করলি যে? এমনি আপু। ওহ, তাহলে ভাই আজকে সবাইকে ছুটি দিয়ে চল বাসায় যাই। আচ্ছা আপনাদের ছুটি আজকে, সবাই অনেক খুশি হয়ে গেল। আর শুনুন, কালকে একটু সকালে আসবেন, আমার ভাইয়ের পাস করা উপলক্ষে মিষ্টি খাওয়াবো আপনাদের। বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি, হঠাৎ আপু এসে হাসতে লাগলো। ভাই, ও ভাই। কি হয়েছে, এত খুশি কেন? ও না আমায় বিয়ে করতে চাইছে। মানে ওটাকে? আরে উনি উনি মানে? উফ, মিতুর ভাই। আপুর কথা শুনে আমিও হতবাক হয়ে গেলাম। মাসুদ ভাই আমার আপুকে বিয়ে করবে? আপু মজা করছিস না তো? না ভাই, সত্যি। আর উনি আজকে আমার সাথে বিকেলে দেখা করবে বলেছে। ভাই তোর কি হলো, মন খারাপ করলি যে? আপু আমায় ছেড়ে চলে যাবি তুই? আমার তো কেউ নেই, আমি অনেক একা হয়ে যাব, তাই খারাপ লাগছে। আচ্ছা ভাই, তাহলে ওনাকে আমি না করে দিই। না আপু, এমন মানুষ তুই কখনো পাবি না। মাসুদ ভাই এত বড় লোক, তবুও কোনো অহংকার নেই মনে। তুই হয়তো জানিস না আপু, উনি যে এত ব্যস্ত থাকতেন তবুও প্রতিদিন 2-3 ঘন্টা হাসপাতালে গিয়ে তোর পাশে বসে থাকতেন। উনি একদম মাটির মানুষ, ওনাকে না করা ঠিক হবে না। সত্যি আপু আমরা লাকি। আচ্ছা চল খাবি। খাওয়া দাওয়া সেরে ফেললাম। ভাই যা, তাড়াতাড়ি বার হয়ে নে, উনি মেসেজ দিয়েছে ওই হোটেলটাতে যেতে বলেছে। আমি কিছু না বলে আপুর মুখের দিকে তাকিয়ে রইলাম। ভাবছি এই যুগে এমন মেয়ে থাকে যে কিনা তার ভালোবাসার মানুষ ডেকেছে আর ভাইকে সাথে নিয়ে যাবে বলছে। আপু তুই একটা... কি বল? না থাক। আর যা, বার হ। আমি তো পাগল যে তোর সাথে যাব। তুই যা,
মাসুদ ভাই তোকে একা ডেকেছেন। ভাই একটা কথা বলি, আমার না একা একা যেতে শরম পাচ্ছে। ও, মেসেজে সারাক্ষণ কথা বলো আর এখন শরম পাচ্ছে, তাই না? তুই অনেক পেকে গিয়েছিস। দাঁড়া, ওনাকে তোর জন্য একটা দেখতে বলবো আজ। যা যা বলিস। আমি চলে আসলাম, এসে মনে মনে বলছি, দেখতে বলার কি আছে, ওনার বোনই তো আছেন। তুই বিয়ে কর, তারপর তো ননদটাকে আমাকে দিস, তাই হবে। আপু বের হয়ে আমাকে বলে চলে গেল। আমি শুয়ে থাকলাম। সন্ধ্যার পর দরজায় আপু এসে ঠক ঠক করলো। আমি দরজা খুলেই অবাক, আমি কাকে দেখছি? কে আপনি? কাকে চাই? কুত্তা, আমি তোর আপু। ও আপু তুই, এগুলো কি পড়ছিস? আর চুলগুলো এমন স্টাইল, ওরে বাবা, পুরা হিরোইন দেখছি। মজা করিস না তো, এগুলো নিয়ে চল ভিতরে। কি এগুলো? শপিং। এসে সব বার করে দেখছি আপুকে মাসুদ ভাই অনেক কিছুই কিনে দিয়েছে। ভাই, কালকে তোকে ওনার বাসায় ডেকেছেন। কেন? আর আমি তো ওনার বাসা চিনি না। আপু আমাকে ঠিকানা দিয়ে বললো। আমাকে কারণ বলে নাই। আচ্ছা আপু, তাহলে কালকে সকালে আমি মাসুদ ভাইয়ের বাসায় যাব। আচ্ছা। রাতে শুয়ে শুয়ে ভাবছি অনেকদিন পর কাল মিতুকে দেখতে পাবো। সকালে ঘুম থেকে উঠে ওনার বাসায় চলে গেলাম। বাসায় ঢুকতে এক কাজের মানুষ আমাকে বসতে বললেন। মাসুদ ভাই কোথায় গেছে বলেন উনি একটু বাইরে গিয়েছেন, একটু পরেই আসবে। আমি মনে মনে শুধু মিতুকে খুঁজছি, বাড়ির এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখছি না। একটু পর একটা গান শুনতে পেলাম। পাশে টাকা দিয়ে দেখছি পিছন দিয়ে মিতু বাইরে কোথায় যাচ্ছে। কাক যতই চিল্লায় না কেন, তার সুর কখনো কোকিলের মতো হয় না। ও আমার কথা শুনে বুঝতে পারলো আমি ওরই বাড়ি এসে ওকে কিছু বলেছি। আমার কাছাকাছি এসে, কি বললি আবার বল, মুখ সামলে কথা বলবি। আর তুই আমার বাসায় কেন? তোকে বাসায় কে ঢুকতে দিয়েছে? এখনই বের হয়ে যাবি নাকি তোর গাল দুটো চর মেরে গরম করে দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? আমি নিজের ইচ্ছে আসি নাই, ঠিক আছে? আমি মিতুর কথায় পাত্তা না দিয়ে বরং সোফায় নড়ে চড়ে ভালো করে বসলাম। ওরা সহ্য হলো না আমায়, আমাকে চর মারতে যাবে কি অমনি মাসুদ ভাই এসে হাজির হয়ে গেল। এগুলো কি হচ্ছে মিতু? বাসায় এসে মেয়ে মনের সাথে এমন ব্যবহার করা কে শিখিয়েছে তোমায়? ক্ষমা চাও ওর কাছে। কখনো না। মিতু রাগ দেখিয়ে কোথাও যাবে বলে ঠিক করছিল, তা না যেয়ে ওর রুমে চলে গেল। আবির, ওর ব্যবহার কিছু মনে করো না তুমি। না, কিছু মনে করি নাই। মাসুদ ভাই কাজের মানুষকে কফি নিয়ে আসতে বললেন। আমি বললাম, ভাই আমাকে ডেকেছেন যে? আসলে তোমার আপুর আর আমার বিষয়টা হয়তো তুমি জানো না। আমি তোমার আপুকে আমার বাসায় বউ করে আনতে চাই। তুমি কি বলো, রাজি আছো? ভাই আপনি কি আর আমরা কি, মানুষজন কি বলবে? যে যাই বলুক, আমার তাতে কিছু যায় আসে না। তুমি রাজি কি? ভাই আপনি তো জানেনই, আমি আর আপু সবে 1 মাস হলো একটু ওয়ার্কশপ খুলেছি। আপুকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তো এখন আমার নেই। তোমাদের কোনো খরচ করতে হবে না। তোমার আপুর সাথে আমার বিয়েটা একটা হোটেলে বুকিং দিয়ে হবে। আর যা খরচ হবে সব আমার। তুমি রাজি কি না বলো? আমি রাজি হয়ে গেলাম। উনি বললেন, তাহলে আগামী সপ্তাহে এই দিনের সব ব্যবস্থা করে ফেলি, কি বলো? আপুকে বলে ডেটটা করা উচিত। তোমার আপুকে বলেছি, ও বলেছে তুমি যা বলবা তাই হবে। আচ্ছা তাহলে ডেট ফিক্সড করে ফেলুন। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। চলো তোমার বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আমি না করলেও উনি আমাকে গাড়িতে করে নিয়ে আসলেন। আমি গাড়ি হতে বাইর হলাম। একটুখানি দূরে দেখলাম আপু দাঁড়িয়ে আছেন। মাসুদ ভাই গাড়ি হতে নেমে দাঁড়িয়ে থাকলেন। আমি আপুর কাছে আসছি আর ভাবছি আমাকে এগিয়ে দেওয়ার আসল কারণ তাহলে এটা। আপুর কাছাকাছি এসে পাশ দিয়ে চলে যেতে বললাম, নে হয়েছে, এবার চলে আয়, সব ঠিক হয়ে গেছে। আপু একটু লজ্জা পেয়ে গেল এবং আমার সাথে চলে আসলো। আপুর সাথে বসে আপুকে সব বললাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি মিতু আমার উপরে এতটা রাগ পুষে রেখেছে। মাসুদ ভাই ঠিক সময় না আসলে আজ ও হয়তো আমার গাল সত্যি চরমেরে লাল করে দিত। তবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, আপু তো জেলে অপুর সাথে ওর বিয়ে ঠিক হয়েও তা ভেঙে গেল। ও কোথায় একটু মন খারাপ করবে তা নয়, ওটা মনের সুখে গান গেছে, ব্যাপার কি? কয়েকদিন পর বিয়ের সব আয়োজন শেষ। কাল বিয়ে। মাসুদ ভাই বললেন, তুমি আর তোমার আপু আজকে হোটেলে চলে যাও। ওখানে আমার অনেক আত্মীয় স্বজন গিয়েছে। আমি বেশ কিছু টাকা সাথে করে নিয়ে আপুকে নিয়ে চলে গেলাম। মাসুদ ভাই জানালো, ওখানে আমার গাড়ির ড্রাইভার আছেন, ওনাকে সব বলা আছে। তুমি ওনার সাথে আজ শহরে চলে যাও। কেনাকাটা করে আস্তে আস্তে হয়তো সকাল হয়ে যাবে। আমি গেলাম, সব কিছু কিনে নিয়ে সকালে ফিরলাম। আপুকে সাজানো কিছু জিনিসপত্র দিতে ও যে রুমে রয়েছে ওখানে গেলাম। রুমে ঢুকতে মিতু আমাকে দেখে কিছুটা চমকিয়ে গেল। তুই এখানে কেন? যা বের হ। আর আমার ভাইয়ের বিয়েতে তোকে কে দাওয়াত দিছে? তুই কেন এসেছিস? আমাকে কেউ আসতেও বলেনি আর কেউ দাওয়াতও দেয়নি। আমি এসেছি আমার বোনের বিয়েতে। আমার কথা শুনে মিতু যেন আকাশ থেকে পড়লো। তোর বোন মানে তোর বোন কে?
একটু সাইডে যা, ওই যে ওটা আমার বোন। মানে তুই না এতিম? এগুলো কি বলিস? মিতু, এইদিকে এসো। ও ঠিকই বলেছে, আমি ওর বোন। আর তোমার ভাই কি তোমায় বলে নাই আমি ওর বোন? না, গত 1 সপ্তাহ ভাইয়ার সাথে রাগ করে কথা বলি নাই আমি। আমি সব দিয়ে বাড়ি চলে আসলাম। কাজী সাহেব এসে বিয়ে পড়তে লাগলেন মৃত অমুকের একমাত্র মেয়ের সাথে। নাম বলতে এক ভদ্রলোক বললেন, কাজী সাহেব দাঁড়ান, তোমার নাম লাবণ্য? আপু মাথা নাড়লেন। তোমার নাম কি? আমি আমার মায়ের নাম বলতেই উনি কিছুটা চমকে উঠে বললেন, তাহলে পাত্রীর বাবার নামের আগে কাজী সাহেব কেন মৃত নামটি বললেন? আমি ভাবলাম লোকটা কি আমার আব্বু বেঁচে আছে জানে নাকি, আর আমার আম্মুর নামটা কেন জানতে চাইলো। আসলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আর আপুর বয়স যখন 5 বছর, তখন আমাদের বাবা আমাদের মাকে তালাক দিয়ে অন্যজনকে বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায়। সেই থেকে আমার আর আপুর চোখে আমাদের আব্বু মৃত। আমার সার্টিফিকেটেও মৃত লেখা আছে, তাই কাজী সাহেব মৃত বলেছেন। কিন্তু আপনি কে? আপনার নাম কি? লোকটা মাথা নিচু করে থাকলো। আমি আবার জানতে চাইলাম, আপনি কে? কি হলো বলুন। আরে ওনাকে চিনো না? উনি হলেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী শফিক সাহেব। আমার আর বুঝতে বাকি থাকলো না, উনি হলো আমার সেই মৃত বাবা। আমি চরম ক্ষোভে বলতে শুরু করলাম, আপনারা সবাই শুনুন। টাকা পয়সাওয়ালা কোটিপতির মেয়েকে বিয়ের লোভে নিজের স্ত্রীর পেটে 8 মাসের সন্তান ও 5 বছরের একটা মেয়েকে রেখে তালাক দিয়ে চলে যাওয়া আমার ও আপুর মৃত বাবাটি আর কেউ নয়, উনি হলেন। অমনি আপু পেছন থেকে এসে আমার মুখটা চেপে ধরে বললেন, চুপ কর ভাই। আপুর হাতটা সরিয়ে নে আপু, বলতে দে আমায়। এতদিন নিজের ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেই, আর আজকে মেয়ের বিয়েতে নামের আগে মৃত বলায় পিতার পরিচয় নিয়ে এসেছেন। আমি সহ বিয়ে বাড়ির সবাই আমার পিতা নামের বেঈমানটাকে অপমান করে অনেক কথা শুনিয়ে দিলাম। ভাই, হাজার হলেও উনি আমাদের বাবা, আমাদের জন্মদাতা। আপু তুই চুপ কর, উনি আমাদের কিসের বাবা? জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? উনি পিতা হিসেবে কি দায়িত্ব পালন করছেন যে আমাদের পিতা হবেন উনি? আমার পিতা ও মাতা একমাত্র তুই, আর কেউ নয়। আপু তুই আমার সব। একটু পর উনি সহ আমার সৎমা চলে গেলেন। আপু এসে আমাকে জোরে ধরে কান্না করলেন। মাসুদ ভাই এসে বললেন, লাবণ্য, শান্ত হও। কাজী আবার আপুর বিয়ের কাজ শুরু করে দিলেন। বিয়ে পড়ানো শেষ, এখন খাওয়া দাওয়া হবে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না। মৃদুকে সেই সকালে আপুর সাথে রুমে দেখলাম, ও কোথায় গেছে? মনে মনে খুঁজছি কিন্তু পাচ্ছি না। অতঃপর মৃদু সহ ওর বান্ধবীদের দেখা মিলল খাওয়ার টেবিলে। আমি খেয়াল করে দেখলাম মৃদুর সাথে যারা বসে আছে একটাও আমার চেনা পরিচিত কেউ নয়। আমি ওপর দিকে এক টেবিলে খাবার দিচ্ছি, হঠাৎ মৃদুর এক বান্ধবী আমার ডেকে বলল, তুমি আবির না? হুম। আরে চিনতে পারো নাই আমাকে? একদিন না তুমি আমি মিতু একসাথে তোমাদের কলেজে গিয়ে আড্ডা দিয়ে আসলাম। আসলে আমার তো মনে পড়ছে না। ও আচ্ছা। আমি আবার একটু এদিক ওদিক আসলাম। কি রে মিতু, আবিরের সাথে কথা বললি না যে? ওনা তোর বেস্ট ফ্রেন্ড, ঝগড়া করেছিস নাকি? মিতু কিছু না বলে খেতে থাকলো। মিতু, একটা কথা বলবো তোকে। দেখ, আবির আগে কত খ্যাত ছিল, এখন অনেক স্মার্ট হয়েছে, তাই না? কেন, তোর কি পছন্দ হয়েছে আবিরকে? ডাক দিয়ে বলবো যে তুই প্রেম করবি ওর সাথে? আরে না, এগুলো কি বলিস? তাহলে চুপ করে খা। খাওয়া দাওয়া শেষ। আপুকে এখন মাসুদ ভাইয়ের বাসায় নিয়ে যাওয়ার পালা। আমি শুধু ভাবছি আমি এখন বাসায় গিয়ে কি করব, কার সাথে গল্প করব, একা একা কিভাবে থাকবো, আমায় কে রান্না করে খাওয়াবে, কিছু না হতেই কে এসে ভাই ভাই করে ডাকবে। আপু অনেক কান্না করলেন, কিন্তু আমি চাইলেও আপুর মতো চিৎকার করে কাঁদতে পারলাম না। শুধু 2 চোখ বেয়ে জল বের হয়ে আসলো। আমি আপুকে বিদায় দিলাম। একে একে সবাই হোটেল হতে বিদায় নিল। আমিও বের হয়ে আসছি আর ভাবছি, আপু যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছে তখন তাকে পরের ঘরে একদিন না একদিন যেতেই হবে। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন আজ সত্যি এতিম হয়ে গেলাম। বাসায় এসে বসতেই আপু ওর বাটন ফোনে ফোন দিল। অনেকক্ষণ আপুর সাথে কথা হলো। ও অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দেবো, তার ভাষাই খুঁজে পেলাম না। 2 দিন পর ওয়ার্কশপে সেলাইয়ের কাজ করার সবাই আমার বাসায় আসলো। বাবা 3 দিন হলো আমরা সবাই কাজ করতে এসে প্রতিদিন ঘুরে যাচ্ছি। তোমরা কি আর আমাদের নিয়ে কাজ করাবে না? আমরা কি ঠিকমতো কাজ করি না, নাকি আমাদের কাজে তোমাদের পোষাচ্ছে না? আসলে তা নয়, আমার আপুর বিয়ে হলো তো তাই আর কি। ও আচ্ছা, লাবণ্য মামনির বিয়ে হয়ে গেল। তা বাবা জামাই কি করে? দুলাভাই পুলিশ অফিসে। ও, লাবণ্য মামনি ভালোই ভাগ্যবতী তাহলে, এমন একটা বর পেল ও। আপনারা বসুন একটু, আমি ওনাদের 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিলাম। ওনারা টাকা পেয়ে এতটা খুশি হবে আমি ভাবি নাই। কেউ কেউ বললো, বাবা এতদিন যে আমরা গার্মেন্টসে নিজেদের হাড় ভাঙা পরিশ্রম করলাম, কোনো সময় ঠিকমতো টাকা পাইনি, আর তুমি আমাদের অগ্রিম বেতন দিয়ে দিলে।
আমরাও আমাদের সর্বত্র দিয়ে কাজ করব, কথা দিলাম। আচ্ছা, তাহলে কাল থেকে আপনারা আবার নিয়মিত কাজে আসা শুরু করেন। ওনারা সবাই চলে গেল। আমি জানি যারা এসেছিলেন তারা সবাই গরিব। 1 মাস পর তো ওনাদের বেতন দিতেই হতো। এখনই টাকা আছে তো দিতে সমস্যা কোথায়, তাই দিয়ে দিলাম। এতে ওনারা কাজ করতে ভালো উৎসাহ হবেন। ভেবেছিলাম নিজের ভাগ করে নিজেই লিখব, কিন্তু আপু এসে সাময়িকের জন্য আমার সাথে যোগ দিয়ে আমার সঠিক ও ভালো একটা পথ দেখে দিয়ে চলে গেল। যাক, নিজের ভাগ্যটা নিজেরই লিখতে হয়, তা বুঝতে পারলাম পরের দিন। আমি সব কাজ দেখাশোনা করছি। আপু ফোন দিয়ে বলল, ভাই আজ 4 দিন হলো তোরে দেখি নাই, আয় না আজকে বাসায়, অনেক কাজ না হলে আমি যেতাম ভাই। আচ্ছা আমি তাহলে বিকালে যাব। আমার যাওয়ার কথা শুনে আপু অনেক খুশি হলো। বিকালে আপুর বাসায় চলে গেলাম। আপুর রুমে যেতে দেখলাম মিতু আর আপু বসে টিভি দেখছে। আমাকে দেখে মিতু তাড়াহুড়ো করে চলে গেল। মিতুর চলে যাওয়া দেখে আমি বললাম, ডাকলে অনেক সুন্দর লাগে। ও দাঁড়িয়ে গিয়ে কিছু বলতে যাবে, কি আপু নে এগুলো রাখ। ভাই তুই বস। একটু পরেই আপু আমাকে খাবারের টেবিলে নিয়ে গেল। আমি টেবিলে গিয়ে তাকিয়ে ভাবছি, এই বাড়িতে শুধু 2টা কাজের মানুষ, মাসুদ ভাইয়া, মিতু, আপু আর ওনার বৃদ্ধ বাবা আছেন। তাহলে টেবিলে এত রকমের এত খাবার কেন? কি হলো বস? আমি খাওয়ার টেবিলে বসতে বসতে মিতু বলল, ভাবি অনেক খিদে পেয়েছে, খেতে দাও। বলতে বলতে মিতু আসলো খেতে। ও আমাকে দেখে আবার ঘুরপাক খেয়ে চলে যাবে, কিন্তু আপু বলল, কোথায় যাচ্ছ? এসো, খাবে না? পরে খাবো, আমার রুমে খাবার দিয়ে রেখো। মুখটা বাঁকা করে চলে গেল। দেখছি আপু তো নরমটাও কেমন দেমাগি। আমি খেতে বসেছি দেখেই ও খেতে এসেও চলে গেল। ওর কথা বাদ দে, তুই খা। আপু আমাকে অনেক রকমের খাবার দিল, যেগুলো আমার আজ অবধি খাওয়া হয়নি। খাবার মুখে দিয়ে মনের অজান্তে চোখ বেয়ে জল আসলো। আপুকে লুকিয়ে চোখের জল মুছে বললাম, আপু রান্না অনেক স্বাদ হয়েছে। তাই? ভাই খা তুই, যত ইচ্ছে। খাওয়া দাওয়া শেষে ভাবছি আসলে আমার আপু অনেক ভাগ্যবতী, তাই হয়তো এমন একটা বাড়ির বউ হতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে আপুর রুমে গিয়ে টিভি দেখছি। একটু পর আপু আসলো টিভির রিমোটটা নিয়ে। ও সিরিয়াল দিল। কি আপু তুই এই 4 দিনে সিরিয়াল দেখা শুরু করে দিয়েছিস? আসলে ভাই আমি না, মিতু প্রতিদিন এসে আমার সাথে বসে সিরিয়াল দেখতো, ওর সাথে সাথে আমিও একটু দেখতাম আর কি। ও আচ্ছা, তা আজ যে আসছে না দেখতে? আসবে কি করে, তুই আছিস যে। ভাই শোন না, মিতু না আমার উপর অনেক খুশি হয়েছে। কেন আপু? ওই যে অপু কেমন তা ও তো আমার জন্য বুঝতেই পেরেছে। ওই একটু রাগী হলো, ওর মনটা অনেক ভালো রে ভাই। জানিস না সারাদিন আমার সাথে কত মজা করে। তোর ভাই অনেক রাতে বাসায় ফিরে, ততক্ষণ আমার কাছে এসে বসে থাকে। ওর মনটা অনেক ভালো। আমি আপুর দিকে তাকিয়ে মনে মনে বলছি, আপু তুই তো মাত্র কয়েকদিন হলি ওকে চিনিস, আর আমার সাথে ওর কতদিনের সম্পর্ক। কিন্তু আপু হঠাৎ মিতুর গুণগান নিয়ে পড়লো কেন? আমি যে মিতুকে পছন্দ করি ও তো জানতে পেরে গিয়েছে নাকি? সিরিয়াল দেখা শেষে আপু বলল, ভাই যাই, মিতুকে ওর রুমে খাবার দিয়ে আসি, তুই বস। আপু খাবার দিয়ে আসলে জানতে চাইলাম মাসুদ ভাই কখন আসবে। ও বলল, ওর আসতে রাত হবে, চল পাশের রুমে তোর থাকার ব্যবস্থা করা আছে। আমি আপুর সাথে গিয়ে শুয়ে পড়লাম। আপু চলে গেল। শুয়ে শুয়ে বলছি, মিসেস মিতু তুমি যতই আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো না কেন, এবার থেকে 2 দিন পর পরে এই বাসায় আসবো আর তোমাকে জ্বালাবো, দেখি তুমি কি করো। এ বাসায় আসার অধিকার আমি পেয়ে গেছি। একটু পর বাইরে মাসুদ ভাইয়ের গাড়ির শব্দ পেলাম। ভাইয়া হয়তো এসে গেছে। আমি পাশের রুমে শুয়ে শুনছি। ভাইয়া আপুকে বলছে, কই তোমার ভাইকে যে ফোন করে সকালে আসতে বললে ও আসে নাই? এসেছে। কোথায় ডাকো শালাবাবুকে, প্রথম আসলো বাসায়, একটু গল্প করে বসি। ও পাশের রুমে ঘুমাচ্ছে। না এই ঘুমিয়ে গেছে নাকি? তাহলে ডেকো না। না, ঘুমায়নি, তোমার জন্য বসে থেকে থেকে এই মাত্র গেল। ভাইয়া আমাকে শালাবাবু বলেই ডাকলো। আমি উঠে গেলাম। কিছু কথাবার্তা বলার পর উনি বললেন, কালকে তোমার দুজন আমার সাথে একটু থানায় যেও, তোমাদের আব্বু জেলে। আমি কিছু বলতে যাব, কিন্তু আপু বলে বসলো, আব্বু জেলে মানে কি হয়েছে আব্বুর? তোমার সৎমা আর ওনার বাবা, তোমার আব্বুর দ্বিতীয় পক্ষ ও ছেলে মেয়ে রয়েছে, জানতে পেরেছেন? তোমার আব্বু ওনাদের মিথ্যা কথা বলা ও সব গোপন রাইখা ওনাকে চোরের অপবাদ আর কিছু মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছেন। তুমি আমার আব্বুকে ছেড়ে দিতে পারলে? আমার হাতে আইনে বাধা। আপু এত অস্থির ও কান্না করছে কেন? ওনাকে জেলে দিয়েছে তো কি হয়েছে? উনি তো আমাদের কাছে মৃত। বুঝলাম না আমি। ওনার যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন। আপুর কান্নাটা বেড়েই গেল। মাসুদ ভাইয়া ও আমি আপুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে গেলাম। পরের দিন সকালে উঠতেই মিতু আমার রুমে কফি নিয়ে আসলো। আমি তো পুরো অবাক, মিতু আমার জন্য কফি নিয়ে এসেছে, ব্যাপার কি? আমি উঠে বলতে লাগলাম, সকাল সকাল ঘুম থেকে উঠেই কার মুখ যে দেখলাম,
মনে হয় আজকের দিনটা একদমই বাজে যাবে। ওই দেখি তো আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। আমার কথা শুনে মিতুর আগে কফি টেবিলে রেখে চলে গেল। আমি কফি খেয়ে দেখলাম আজকের কফির স্বাদটা একটু আলাদা। বিছানা থেকে উঠে পরে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। মিতু রান্না করছে। কি ব্যাপার, মিতু কি রান্না পারে নাকি? শখের বসে রান্না করছে। আপু ও ভাইয়াকে দেখলাম বাসে নেই। রান্নাঘরে গিয়ে মিতুর কাছে জানতে চাইলাম সবাই কোথায় গিয়েছে। ও আমার কথা শুনেও না শোনার ভান করলো। আমি আবারও বললাম, তবুও না শোনার ভান করলো। ইচ্ছে করছিল কাছে গিয়ে ওই দিনের মতো চুলের মুঠি ধরে ধরে চর বসিয়ে দেই। মাসুদ ভাইকে ফোন দিলাম, উনি ফোন ওঠাচ্ছে না। পরে বাড়ির বাইরে এক কাজের মানুষের কাছে জানতে চাইলে বলেন, ওনারা হাসপাতালে গিয়েছেন, কে যেন অসুস্থ তাই দেখতে। কোন হাসপাতালে গিয়েছে যে আমাকে বলে যায় নাই, আমি তাতে জানি না। রুমে চলে আসতেই রান্নাঘরে উঁকি মেরে দেখি রান্না প্রায় শেষ। মিস মিতু, এতদিন তুমি আমার সাথে কথা বলো নাই, দেখি আজ কথা বলো কিনা। রুমে গিয়ে দরজা হাতে অন্যমুখ হয়ে আমি শুয়ে এলাম। শুয়ে শুয়ে ভাবছি কখন মিতু এসে আমায় বলবে, ওঠো রান্না শেষ, খাবার রেডি, খাবি চল। একটু পর বুঝতে পারলাম মিতু আমার রুমে প্রবেশ করছে। ও এসে আমাকে কিছুই বলছে না, কি যেন করছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি ও সব খাবার আমার রুমে নিয়ে এসেছে। সব রেখে ও চলে গেল। আমি জিহ্বাতে কামড় মেরে বলছি, তুই যদি আমার বোনের নরম না হতি তাহলে আজ এই সুযোগ মিস করতাম না। তোর এত ইগো ও দেমাগ সব মাটিতেই মিশিয়ে দিতাম। শুধু তোর সাথে কিছু করলে আমার বোনের সংসারটা ভেঙে যাবে বলেই কিছু বললাম না। খেতে বসে দেখছি ভালোই রান্না করছে মিতু। তার মানে ও রান্নাও পারে। আর যদি নাই পারে তাহলে মাসুদ ভাইকে কে রান্না করে খাইছে? নিশ্চয়ই মিতু। একটু পর মাসুদ ভাই আমাকে ফোন করে বলে, আবির, তোমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়েন, তাই তোমার আপুকে নিয়ে সকাল সকাল একটু হাসপাতালে এসেছি। তুমি তো তখন ঘুমাচ্ছিলে, তাই ডাকাডাকি করিনি। আসবে তুমি? না আমি যাব না আচ্ছা রাখি। বলে মাসুদ ভাই ফোন রেখে দিলেন। আমি শুয়ে টিভি দেখছি আর ভাবছি, উনি আমার কে, তাই যাবো আমি? আমার কেউ না উনি। শয়তানি করে টিভির ভলিউমটা বাড়িয়ে দিলাম। ভাবছি মেতো এসে বিরক্ত হয়ে কিছু বলবে। কি হলো, ও আসছে না কেন? রুম থেকে বের হতে দেখলাম মেতোর বান্ধবী এসেছে। আপুর বিয়ের দিন যে মেয়েটা আমার সাথে কথা বলছিল ওই মেয়েটা এসেছে। গিয়ে দেখি একটু ভাব জানানো যায় কিনা। হাই, কেমন আছেন? আরে আবি, তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। তা কখন এসেছেন? এই তো 5 মিনিট। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? বুঝলাম অল্পতেই এটাকে পড়িয়ে ফেলা যাবে। আচ্ছা, আপনি বলায় আমার অভ্যাস তো, এখন থেকে তুমি করেই বলছি। মিতুর বান্ধবীর সাথে বসে জমে গল্প করে শুরু করে দিলাম। মিতু উঠে বলল, তুই বস, আমি ফাইলটা আর কফি নিয়ে আসছি। মিতু চলে গেল। আমিও গল্প করতে থাকলাম। একটু পর মিতু একটা ফাইল আর কফি নিয়ে আসলো। আমি কফি খেতে খেতে বললাম, কিসের ফাইল এটা? আমি আব্বু থানার পাশ দিয়েই যাব, তাই আব্বু থানা থেকে ফোন করে বললেন মিতুর ভাই আজকে থানায় আসবেন না, ফাইলটা দিয়ে যেতে, তাই এসেছি আর কি। তার মানে তোমার আব্বু কি পুলিশ? আব্বু থানার এসআই। আমি কফি হাতে উঠে আসতেই ওর বান্ধবী বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? না আসলে আমার একটু কাজ আছে আর কি। উঠে আসতে মিতু মুচকে হাসি দিল। ও হয়তো বিষয়টা বুঝতে পেরেছে। মনে মনে বলছে, এখন উঠে পালাচ্ছিস কেন? মারবি না লাইন? পটাবি না আমার বান্ধবীকে? আমি রুমে এসে কফি খাচ্ছি আর ভাবছি, তার মানে মিতুর ভাইকে মিতুর বান্ধবীর বাবাই ওই দিন আমায় অ্যারেস্ট করতে বলেছিল। ভাগ্যিস আমি বেশি দূরে এগোইনি, তার আগেই সব জানতে পেরে গিয়েছি। একটু পর আপু আসলো। আপুর মনটা খারাপ, তাই আমি অনেক কিছু না বলেই বললাম, আপু আমি বাসায় চলে যাব। আপু কিছু বলার আগে মিতুর বান্ধবী বলল, চলুন আমি আপনাকে আমার গাড়িতে ড্রপ করে দিয়ে আসি। যেই ভয়ে চলে যেতে যাচ্ছি সেই ভয়টাই আবার সাথে যাবে বলছে। আপু বলল, আজকে 4টা থেকে কাল সকালে যাস, তোর ভাই বিকেলে একটু ঘুরতে নিয়ে যাবে। আমি ওকে বলে রুমে গেলাম। বিকেলে ভাইয়া আপু আমি মিলে অনেক ঘোরাঘুরি করলাম। মাসুদ ভাইয়া বেশ কিছু আমাকে শপিংও করে দিলেন। উনি বললেন, তোমরা বাসায় যাও, আমি থানায় একটু কাজ আছে। আমি আর আপু চলে আসলাম। কিছুক্ষণ পর আপু এসে আমাকে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। আমাকে খেতে দিয়ে বলল, ভাই তুই খা, আমি মিতুকেও ডাকি খেয়েছে কিনা। আপু চলে গেল। একটু পরে এসে বলল, ভাই মাথা মনে হয় 100 ডিগ্রি গরম, চোখে জল আর রাগে কটমট করছে মহারানী। আমি বললাম, কেন আপু কি হয়েছে? ওই যে আমি তুই আর তোর ভাই ঘুরতে গিয়েছিলাম, মিতুকে নিতে বলি নাই, ও সাথে নিয়ে যায় নাই, তাই মনে হয়। আমার খাওয়া প্রায় শেষের দিকে। দেখলাম মিতু এসে খেতে বসলো। আপু কিছু দিতে গেলে বলে উঠলো, আমার হাত আছে, আমি নিয়ে খেতে পারি। আপু আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আমিও বুঝলাম মিতুর মটকাটা আজ বেশ গরম, ওকে কিছু বলা যাবে না।
খাওয়া দাওয়া শেষ, আপুর সাথে বসে বসে টিভি দেখছি আর গল্প করছি। একটু রাত হয়ে গেল, আমি আমার রুমে ঘুমাতে চলে আসলাম। শুয়ে ঘুমিয়েও পড়লাম। মাঝরাতে বসতে একটু একটু পারছি, আমার বুকের ওপর বারবার কে যেন হাত রাখছে। আমি ঘুমের ঘরে সরে দিচ্ছি, তবুও আবার হাত দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। পাশে কেউ আছে কিনা হাত দিয়ে দেখতে গিয়েই দেখলাম কে যেন শুয়ে আছে। আমি লাফ দিয়ে উঠে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। এ কি মিতু তুই? মিতু আমার মুখে হাত দিয়ে বলল, একদম চুপ থাক। তুই আমার বিছানায় কেন মিতু? আর রুমের দরজা তো অফ, কি করে ভেতরে আসলি তুই? তোর আগেই এসেছি, আর কি জন্য এসেছি সেটা এখন বুঝাবো তোকে। দেখ মিতু, তুই যদি ভাবিস যে আমার রুমে এসে উল্টাপাল্টা কিছু করে তোর ভাইয়া ও আপুর কাছে আমাকে খারাপ বানাবি, তাহলে তুই চরম ভুল করবি। কারণ এটা আমার থাকার রুম, আর ওনারা কিছু বিশ্বাস করবে না, বরং উল্টো তোকেই খারাপ ভাববে। মিতু আমার কথা শুনে হা হা করে হেসে দিল। আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম। মাত্র 2 দিন কথা বলেই তুই আমার বান্ধবীটাকে পটিয়ে ফেলেছিস। ও তোকে ভালোবেসে ফেলেছে। সন্ধ্যায় আমাকে ফোন করে তোর নাম্বার চাইলো, তাই ভাবলাম নিজের হাতের কাছেই পড়ে আছে একটা অমূল্য কিছু, আমি তার কদর না বুঝে তাকে দূরে সরিয়ে দিয়েছি। আর না, আজ তোকে আপন করে নিব। মিতুর কথা শুনে আমি একটু হাসি দিয়ে মনে মনে বলছি, যে আমার মূল্যটাই এতদিন বোঝে নাই, তার সঙ্গে জীবন পার আমি করব না। মাত্র 2 দিনে আমার বিষয়ে সবটা না জেনেই যে আমাকে ভালোবেসেছে, তার ভালোবাসি আমি গ্রহণ করে নেব। তুই হাসিস কেন? এমনি। আচ্ছা। মিতু আমার আরও কাছে আসতে থাকলো। দেখ মিতু, আর কাছে আসার চেষ্টা করবি না, নইলে আমি ভাইয়া আপুকে ডাক দেবো। ও কিছু না শুনে আমার কাছে আসতেই থাকলো। আমি কি করব বুঝতেছি না। তাই আজকেও আবার ওই দিনের মতো মিতুকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। আজ আর ওই দিনের মতো আমার সাথে মারামারি না করে ও বসিয়ে দিল একটা চিৎকার। ওর এক চিৎকারে পুরো বাড়ি যেন কেঁপে উঠলো। আমি ভয় পেয়ে মিতুর মুখটা চেপে ধরলাম। এটা তুই কি করলি মিতু? ভাইয়া আপু সে দরজায় ঠক ঠক করতে লাগলো। কি হয়েছে ভাই, দরজা খুল। আবির দরজা খুলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। অবশেষে মিতুর মুখ ছেড়ে দিয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে মিতুর দিকে তাকাতেই দেখলাম এই কয়েক সেকেন্ডে ওর চুলগুলো এলোমেলো করে ফেলেছে, ওনাটাও মেঝেতে ফেলে দিয়েছে। ভাইয়া আপু রুমে প্রবেশ করতেই মিতু গিয়ে মাসুদ ভাইকে জোরে ধরে কান্নার নাটক শুরু করে দিল। ভাইয়া, আবির আমাকে জোর করে, আমি রাজি হইনি দেখে এই দেখো চর মেরেছে। ছি আবির, এগুলো কি? আমাকে মারতে গেলে আপু ধরে ফেলেন মাসুদ ভাইকে। আপুকে ঝটকানে মেরে ফেলে দিয়ে আমার কাছে মারতে এসে হঠাৎ থেমে গিয়ে বলেন, তুমি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবা, নাহলে আমি তোমার গায়ে হাত ওঠাতে বাধ্য হব। ভুলে যাবো তুমি আমার শালাবাবু। আমি চলে আসছি আর ভাবছি আজ মিতু মাসুদ ভাইয়ের কাছে সত্যি আমাকে খারাপ প্রমাণ করেই ছাড়লো। আমার জন্য আপুকে মাসুদ ভাইয়ের কত কথাই না এখন শুনতে হবে। এসব কি হয়ে গেল? মিতুর এ কেমন ভালোবাসা বুঝলাম না। একটু আগেই বললো আমি নাকি অমূল্য সম্পদ, যে এতদিন ওর হাতের কাছেই ছিল, আর এখন কি চাল দিল যে ও বাড়িতে যাওয়ার আমার আর মুখটাও রইলো না। বাসায় আসলাম, কিছুই ভালো লাগছে না। আজ 4 দিন ওয়ার্কশপে মারুদের কাছে আসলে ঘুরে দিয়ে যাচ্ছি, আপুর সাথে কোনো কথা নাই। মিতু আসলে আমার জীবনটাকে বিষিয়ে দিচ্ছে। ওর ভালোর জন্যই ওই দিন পার্কে ওর সাথে অমনটা করছিলাম। ও আমাকে জেলে দিল, তবুও আমার কোনো রাগ হয়নি ওর উপরে, ইচ্ছে করেনি ওর উপরে কোনো প্রতিশোধ নিতে। 5 দিনের দিন দেখলাম আপু ওয়েট কেস নিয়ে বাসায় এলো। আপু কি হয়েছে তোর? ভাই, তুই আসার পর থেকে ওনার সাথে আমার কথা কাটাকাটি হতো মিতুকে নিয়ে। কাল রাতে ওর সাথে অনেক ঝগড়া হয়। রাতেই আমাকে বাড়ি হতে বাহির করে দিয়েছিল, কিন্তু হতরাতে কোথায় যাব, তাই বাড়ির বাইরে রাতটা কাটিয়ে আজকে চলে আসলাম। আমার আর সহ্য হলো না। মিতু আজ শুধু আমার নয়, আমার আপুর জীবনটাও নিয়ে খেলছে। এবার ওকে দাঁত ভাঙা জবাব না দিলেই নয়। আমি আগে কটমাট করে যাব কি? না ভাই, তুই কিছু করলে আমার সংসারটা পুরো ভেঙে যাবে। আমরা বরং ধৈর্য ধরি, ওনার রাগ কমলে ঠিক হয়ে যাবে। আমি থেমে গেলাম। এখানে তো মাসুদ ভাইয়ের কোনো দোষ নেই। নিজের বোন যদি নাটক করে বা ভাই শুনে অন্য তার বোনকে কেউ রেপ করতে চেয়েছে, তাহলে সে কি চুপ করে থাকবে? থাকবে না। যা দোষ সব মিতুর। মিতুর সাহস ও অহংকার দিন দিন বেড়েই চলেছে। আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আপু অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দেবো বুঝলাম না। 2 দিন হলে আবার আমিও আপু ওয়ার্কশপে পুনরায় কাজ শুরু করে দিলাম। খুব ভালো চলছিল, কিন্তু প্রতিদিন আপুর কান্না আমার ভালো লাগতো না। 10 দিন মাসুদ ভাইকে আপু ফোন করেই চলে, উনি ধরে না। এবার আরও বেশ কিছুদিন হয়ে গেল। আমি ও আপু পথ চেয়ে বসে থাকলাম, কবে মাসুদ ভাই এসে আমার আপুকে নিয়ে যাবে, কিন্তু উনি আসলেনই না। এরই মধ্যে আমার কলেজে ভর্তির ডেট চলে আসলো। কলেজে ভর্তি হয়ে গেলাম, কিন্তু আমি কলেজ শুধু ভর্তির দিন ছাড়া যাইনি। ভাই চল আজকে আব্বুকে দেখে আসি। উনি আমাদের পিতা, ভুল করেই ফেলেছেন। এখন উনি যথেষ্ট সাজা পেয়েছেন,
আজ উনি আমাদের মতো ইতিম। তুই আমি ছাড়া ওনাকে জেলে দেখতে যাওয়ার মতো কেউ নেই। আব্বুকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার, কিন্তু আব্বুকে দেখতে গেলে মাসুদ ভাইয়ের সাথে আপুর দেখা হবে ভেবেই আমি রাজি হয়ে গেলাম। কিছু খাবার কিনে নিয়ে আপুর সাথে রওনা দিলাম। থানায় পৌঁছে 15 মিনিট ধরে বসে আছি। মাসুদ ভাই থানায় নেই, ওনার অনুমতি ছাড়া আব্বুর সাথে কেউ দেখা করতে পারবে না। আপু মাসুদ ভাইয়ের বউ বললেও আমাদের দেখা করার পারমিশন দিল না। আমি আপু খাবারগুলো নিয়ে বসে থাকলাম। একটু পর মিতুর বান্ধবীর মানে অনুর বাবা থানায় এসে আমাদের পারমিশন দিয়ে দিল। আপু আব্বুর কাছে গিয়ে কান্না আরম্ভ করে দিল। আমি একটু দূরে অন্যমুখ হয়ে দাঁড়িয়ে রাখলাম। মা, ওকে একটু কাছে আসতে বল না। ভাই এদিকে আয়, আব্বু ডাকছে। আমি তবুও গেলাম না। আপু আবারও ডাকলো। এবার গেলাম কাছে। যেতেই আব্বু 2 হাত জোর করে ক্ষমা চাইতে যাবে, কিন্তু আপু ওনার হাতটা ধরে ফেললো। না আব্বু না, তুমি পিতা হয়ে সন্তানের নিকট এভাবে হাত জোড় করতে পারো না। উনি এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, ভালো থাকিস, আর যদি পারিস আমায় মাফ করে দিস। আপু আব্বুকে খাইয়ে দিল। একজন এসে জানালো সময় শেষ, এবার আপনারা আসুন। অনুর আব্বু আমাদের বলল, ওনার আর 1 সপ্তাহ পর জামিন হবে। আমি আর আপু থানা থেকে বের হয়ে আসতে গাড়ি করে মাসুদ ভাই আসলেন। আপু ভাইকে দেখে দাঁড়িয়ে গেলেন। কথা তো দূরেই থাক, ভাইয়া আপুকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আপু আর আমি বাসায় চলে আসলাম রাতে। ঘুমাতে গিয়ে সত্যি আমার মনে হচ্ছে আব্বু আজ আসলে আমাদের মতো এতিম। উনি না হয় একটা ভুল করেই ফেলেছেন, আমার উচিত ওনাকে মাফ করে দেওয়া। বলতে বলতেই ঘুমিয়ে পড়লাম। 1 সপ্তাহ পর আপু আমাকে না বলেই বাসা থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। আমি ডাক দিয়ে কোথায় যাচ্ছে জানতে চাইলে আপু আমাকে কিছু বলে না। 2 ঘন্টা পর দেখছি আপু ও আব্বু বাসায় আসলো। আমি গিয়ে আব্বুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম। উনিও আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? আব্বু এগুলো কি বলো? আজ মনে হচ্ছে আমি এতিম থেকে সব কিছু যেন আবার ফিরে পেলাম, কিন্তু মাঝখান থেকে আমার আপুর সংসারটাই ভেঙে যেতে বসেছে। জানি না মাসুদ ভাই আপুকে ওনার বাসায় আবার ঠাঁই দেবে কিনা। আপু বলল, ভাই এখন হতে আমি আর আব্বু ওয়ার্কশপের কাজগুলো দেখব। তুই কলেজ যা, শুধু ভর্তি ছাড়া একদিনও কলেজ যাস না তুই। কাল থেকে কলেজ যাস তুই। আচ্ছা। পরের দিন কলেজ গিয়ে ক্লাসে বসে আছি। একটু পর মিতু ও অনু দুজনেই একসাথে ক্লাসে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম। ভাবছি অনু না হয় আমার সাথেই পড়তো, ও এই কলেজে ভর্তি হয়ে আমার সাথে পড়তেই পারে, কিন্তু মিতু কেন এই কলেজে এসেছে? একটু পর স্যার ক্লাসে আসলেন, নাম কল করলে মিতু প্রেজেন্টও করলো। আমি আরও অবাক হয়ে গেলাম, মিতু ফেল করেও কিভাবে আবার আমার সাথে পড়তে পারে। স্যার চলে গেলে অনু এসে আমার কাছে বসে গল্প করতে লাগলো। মিতুর তা দেখে সহ্য হলো না, ও বাইরে চলে গেল। সব ক্লাস শেষে অনু ওর গাড়িতে আমাকে কিছুটা পথ এগিয়ে দিল। আমি আবার নেমে বাসে যাচ্ছি। ভাবছি এবার ভালো হবে, মিতু তোর ভাই পুলিশ আর অনুর বাবা এসআই, তুই কার কাছে কমপ্লেন করিস তাই দেখবো। অনুর সাথে ভালো বন্ধুত্ব করে ওর বাবা অবধি পৌঁছে তোর নাকে মুখে দড়ি দিয়ে ঘোরাবো। বাসায় চলে আসলাম। এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে বসে বসে ভাবছি মিতু কীভাবে আমার সাথে পড়তে পারে, বা কলেজে একই ক্লাসে ভর্তি হলো। সেটা তো আমি আপুর কাছে জানতে চাইলেই সব জানতে পারবো। একটু পর দেখলাম আপু একটা বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন। আপু আমাকে দেখে জানতে চাইলো, ভাই কলেজে তো কখন ফিরলি? এই তো আপু একটু আগে। ও আচ্ছা, তাহলে তুই একটু বস, আমি রান্নার কাজটা সেরে ফেলি। রান্না করে খেয়ে আবার আব্বুর জন্য খাবার নিয়ে যেতে হবে। আপু রান্না করছে আর আমি গিয়ে ওর আশেপাশে ঘুরঘুর করছি, যার জন্য মাসুদ ভাই ও আপু আমাকে বাসা থেকে বের করে দিল। আমি তার কথায় আপুর কাছে কীভাবে জানতে চাইবো বুঝছি না। আপু যদি আবার বিষয়টা অন্যভাবে নিয়ে বসে। ভাই কিছু বলবি? না আপু তো রান্না করা দেখবো তাই আর কি। আপুর কাছে জানতে চাইলাম না, ভাবলাম অনুর কাছেই সব জেনে নেবো। আপুকে রান্নার কাজে সাহায্য করলাম। রান্নার কাজ শেষ, হাত মুখ ধুয়ে এসে আপু ও আমি খেতে বসেছি। খাবারের থালা হাতে নিয়ে আপুর দিকে চেয়ে চেয়ে ভাবছি আপু এই 10টা দিন কতই না সুখে ছিল, আজ আমার জন্য আবার এইসব খাবার খেতে বসেছে। ওকে নিজের স্বামীর ঘর ছাড়তে হয়েছে। কি হয়েছে ভাই? তখন থেকে তোকে দেখছি কেমন যেন দেখাচ্ছে। আপু আমার জন্য আজকে তোর এই অবস্থাটা হলো, আমার জন্যই আজকে তোকে বাসা থেকে বের হয়ে এসে এসব খাবার খেতে হচ্ছে। তোর জন্য কেন হবে ভাই? আমার ভাগ্য এসব লেখা ছিল, তাই হয়েছে। আর এই বাসায় যখন আমি এমনি বেড়াতে আসতাম তখন কি আমি এসব খাবার খেতাম না বল? ওনার রাগ হয়েছে, রাগটা কমলে দেখবি আমাকে নিতে আসবেন। ভাই তুই এইসব ভাবিস না, খেয়ে নে তো। কোথায় আমি আপুকে সান্ত্বনা দেবো তা নয়, আপুই আমাকে উল্টো সান্ত্বনা দিয়ে বসলো। খাওয়া দাওয়া শেষ করে আপু আব্বুর জন্য খাবার নিয়ে যাবে কি। আমি বললাম আপু তুই সকাল থেকে কাজ করে বাজার করে বাসে ফেলি, রান্না করে আবার এখন আব্বুর কাছে খাবার নিয়ে যাবি? বরং আমি আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি, তুই এখন ক্লান্ত একটু বিশ্রাম কর।
খাবারগুলো একটা ব্যাগে করে নিয়ে আমি রাস্তা দিয়ে আসছি। পেছন থেকে একটি গাড়ি এসে বারবার হর্ন বাজাচ্ছে। আমি রাস্তার এক পাশে গিয়ে চলে যাওয়ার জায়গা করে দিচ্ছি, না যে তবুও হর্ন বাজিয়েই যাচ্ছে। পেছনে ফিরে বলতে লাগলাম, গাড়ি যাওয়ার মতো তো যথেষ্ট জায়গা আছে, তবু পিছন পেছনে সে এমন হর্ন বাজাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? একটু খেয়াল করে দেখলাম, আর এটা তো অনু। কি ব্যাপার আবির, মাথা এত গরম যে? অনু বললো, এমনি একটু দুষ্টুমি করছিলাম আর কি। ও বুঝলাম। আবুর কাছে খাবার নিয়ে যাচ্ছি। ও এসো, আমি এগিয়ে দিয়ে আসি। না, আমি হেঁটেই চলে যাব। আরে আমি তো একই দিকেই যাব, আসো তো। উঠে পড়লাম গাড়িতে। আচ্ছা আবি, খাওয়া দাওয়ার পর তোমার কি ওইখানে কোনো কাজ আছে? না, কাজ তো নেই। তাহলে চলো না, খাবার দিয়ে এসে আমরা একটু গাড়িতে করে ঘুরি। না, এসব কি বলো তুমি? সবাই দেখলে কি বলবে? কি বলবে? আমরা তো বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে ঘুরতে পারি না নাকি? আমি ভাবছি আমি আবার অনুর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম কবে থেকে। প্লিজ প্লিজ চলো না। আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। আবুকে খাবার দিতে আমি ভেতরে গেলাম। ও গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলো। খাবার দিয়ে আবুকে বলে ক্যাশ হতে কিছু টাকা নিয়ে আসলাম, কেন টাকা লাগতেই পারে। গাড়িতে এসে বসলাম। অনু আর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ও বলল, চলো এবার আমরা কিছু খাবো। একটা দামি হোটেলের সামনে অনু গাড়ি দাঁড় করালো। অনু, আমি না খেয়ে এসেছি, আজকে না খাই, অন্য একদিন খাবো নি। মানুষ শুধু খেতেই কি খেতেই চায় নাকি? তাহলে চলো গিয়েই বুঝবে। অনু আগে আগে আর আমি ওর পেছনে গিয়ে হোটেলে ঢুকলাম। ও ওয়েটারকে ডেকে অর্ডার করা শুরু করে দিল। এতক্ষণে বুঝলাম ও কেন আমাকে লিফট দিল, ও হোটেলে নিয়ে আসলো, তার কারণটা কি। আমাকে বলল, তুমি কি খাবে? যে কোনো একটা কিছু অর্ডার করে দাও, কফি হলেও চলবে। আচ্ছা অনু, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আচ্ছা, আমার জানা মতে মৃদু তো ফেল করেছিল, ও কিভাবে আমাদের সাথে পড়ছে? কেন, তুমি জানো না? মিতুর আইসিটিতে 2 মার্কের জন্য ফেল এসেছিল, পরেও বোর্ড চ্যালেঞ্জ করেছিল, কোনো রকমে পাশ এসেছে আর কি। ও আচ্ছা। আবির, আমরা তো বেস্ট ফ্রেন্ড, সো আমরা তুই করে বললে তোমার কি কোনো সমস্যা হবে? আরে না, সমস্যা কেন হবে। থ্যাংক ইউ। নাও এবার খাওয়া শুরু করো। সব খাবার আমার দিকে ঠেলে দিয়ে বলল, মানে এসব তো তুমি খাবে বলে অর্ডার করলে। আরে না, এগুলো তোমার জন্য অর্ডার করেছি, আর তুমি যা খেতে চেয়েছো আমি তা খাবো। আমি কিছুই বুঝলাম না, উনি এমন কেন করলো। খাওয়া শুরু করলাম। এক হাত দিয়ে খাচ্ছে আর অন্য হাত পকেটে ঢুকিয়ে দিয়ে টাকা হলো নাড়ছি আর ভাবছি, রক্ষা করো প্রভু, না জানি আজকে কত অপমান হতে হবে। আমার জন্য খাবারগুলোর ভেতরেই যাচ্ছে না, গলায় গিয়ে আটকে যাচ্ছে। খাবার নয়, মনে হচ্ছে অপমান গিলে খাচ্ছি। কি হলো, খাও। আসলে অনু, তুমি যদি আমার সাথে খেতে তাহলে ভালো হতো আর কি। অনু আমার সাথে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ, ওটার বিল দিল 1600 টাকা বের হয়েছে। আমি জানি আমার পকেটে মাত্র 500 টাকা রয়েছে, বাকি 1100 টাকা কোথা হতে দেবো। বিলের কাগজ নিয়ে আমি যেন ঘেমনে একাকার পড়ে গেলাম টেনশনে। দেখি কত টাকা বিল এসেছে। মাত্র 1600 টাকা, এই নিন বিল। অনু থাক না, আমি বিল দিয়ে দিচ্ছি। টাকা নাই তবুও বললাম আর কি। অনু আমাকে বাসা অবধি নামিয়ে দিয়ে কাল কলেজে যাব কিনা জানতে চেয়ে চলে গেল। আমিও বাসায় এসে দেখছি আপু শুয়ে আছে। আপুর মুখের দিকে খেয়াল করতে লক্ষ্য করলাম ওর চোখের নিচে দিয়ে কালচে দাগ পড়া শুরু হয়ে গিয়েছে। একটু পর একটা ব্যক্তি এসে একটা লেটার দিয়ে গেল। আমি খুলে পড়তে যা পড়লাম, সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফেরেশতার মতো একটা মানুষ এটা করতে পারে কিভাবে, আমার মাথায় ঢুকছে না। আমি চেয়ারে বসে পড়লাম। চিঠি খুলে পড়ে দেখি এটা আমার আপুর ডিভোর্স লেটার। মাসুদ ভাই আপুকে ডিভোর্স দিয়ে একটা সই দিয়েছেন। আমার মাথাটা যেন ঘুরতে লাগলো। আপু ঘুম থেকে উঠলে আমি ভাই হিসেবে কীভাবে এই কাগজখানা ওকে ধরে দেবো, বলবো, আপু ভাইয়া তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। আপু সারা জীবন কষ্ট করে আমাকে মানুষ করছে, কত কষ্ট না সহ্য করছে, কিন্তু আজ কি ও এই কষ্টটা সহ্য করতে পারবে? পারবে কি যে মানুষটার জন্য নিজের জীবন দিতে বসেছিল, ওই মানুষটাও কত কষ্ট করে তাকে ভালো করেছে। এসব ভরে থাকতে আমি চিঠিটা টেবিলে রেখে মুখে হাত দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিলাম। এটা কি হয়ে গেল? আমার জন্য আপুর এমন মধুর সংসারটা আজ ভেঙে গেল। একটু পর, ভাই তোর কি হয়েছে? তুই এইভাবে বসে থেকে কাঁদছিস কেন? আমি গিয়ে আপুর পা চেপে ধরে ও আমাকে আটকে দিয়ে বলল, আরে এসব কি করছিস? কি হয়েছে বল।
আপুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম। আপু আমাকে মাফ করিস প্লিজ, আজ আমার জন্য তোর। ভাই কি হয়েছে বল। আমি একটু টেবিলের দিকে তাকালাম। আপু বুঝতে পেরে ডিভোর্স লেটারটা পড়তে শুরু করে দিল। আমি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম। একটু পর আপুর হাত হতে ডিভোর্স লেটারটা মাটিতে পড়ে গেল। ও বিছানায় চুপ করে বসে পড়লো। আমি গিয়ে ওর পা দুটো জড়ে ধরলাম। আপু আমাকে মাফ করে দে আজ আমার জন্য। আমার মাথার আপু জড়ে ধরে বলল, ভাই, যে মানুষের সাথে সারা জীবন কাটাবো ভেবে হাতটা ধরেছিলাম, আজ সে আমার হাতটা এভাবে ছেড়ে দিবে ভাবি নাই। এভাবে আমাকে পর করে দিল ভাই। কি বলবো, কি সান্ত্বনা দেব, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু চোখের পানি বয়ে যেতে লাগলো। ভাই, তুই নিজেকে দোষ দিস না, আমার ভাগ্যের লিখন সব। আপুর হাত ধরে বললাম, আপু চল, আমাদের মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলা উচিত। ডিভোর্স লেটারটা হাতে নিয়ে আমি আর আপু মাসুদ ভাইয়ের বাসায় ছুটে গেলাম। মাসুদ ভাইয়ের বাসায় পৌঁছেও গেলাম। বাসায় ঢুকতে দেখে মাসুদ ভাই ও তার বোন মিতু বসে থেকে গল্প করছে। আমরা কেন এসেছি আমাদের দেখে হয়তো উনি বুঝে গিয়েছেন। উনি দাঁড়িয়ে গেল। আপু ওনার একটু কাছাকাছি গেল। অন্যদিকে আমি চোখে জল নিয়ে মিতুর দিকে তাকিয়ে রইলাম। তুমি এটা কি করতে চাচ্ছ? এভাবে তুমি আমাকে পর করে দিবা? আমার হাতটা এভাবে ছেড়ে দিতে পারবা? মাসুদ ভাইয়া কিছু না বলে আপুর হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে দেখলেন আপু তাতে সাইন করেছে কিনা। আপু সাইন করেনি দেখে উনি নিজের পকেট থেকে একটা কলম বের করলেন। কলম সহ কাগজটা আপুর দিকে বাড়ি দিয়ে বললেন, সাইন করো। আপু কিছু না বলে শুধু ওনার দিকে চেয়ে রইল। আচ্ছা, আমাকে ডিভোর্স দিবা ঠিক আছে, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে কেন দিবে তার কারণটা তো বলে দাও। কারণ জানতে চাস? কারণ হলো তোর সাথে আমার যায় না। তোর টেটাস আর আমার টেটাস সম্পূর্ণ আলাদা। এখন স্ট্যাটাসের কথা বলছো? বিয়ের আগে তো আমি তোমাকে এইসব কথা বলেছি, তখন তুমি কি বলেছিলে? এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো সব? না, কিছু ভুলে যাইনি। তখন তো আমি পুরো আবেগে ভরপুর ছিলাম। বুঝি নাই যে তোর মতো এতিম মিসকানের সাথে আমার সংসার হবে না। তুই বউ তো দূরে থাক, আমার বাসার কাজের মেয়ের হওয়ারও যোগ্য না তুই। সাইন করবি নাকি জোর করে সাইন করে নিয়ে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব? প্লিজ, তুমি এভাবে বলো না, আমি তোমার পায়ে পড়ি। বলে আপু ওনার পা ধরতে যাবে, কিন্তু উনি একটু সরে গেলেন। আপু সরে গিয়ে পা চেপে ধরলো। আপুকে উনি একটা লাথি মেরে দিল। আমার আর সহ্য হলো না যেন। ব্যাস, অনেক হয়েছে মাসুদ সাহেব। আপুকে মাঠ থেকে তুললাম। আইন অনুযায়ী আপুর গায়ে হাত তোলার জন্য আপনার এখন কোনো অধিকারই নেই, কেননা আপনি আপুকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আজ একে লাথি মেরে কুকুরের মতো দূরে সরে দিচ্ছেন। মনে রাখবেন, তার জন্যই আজও আপনার দেহে প্রাণটা রয়েছে। আপনার জন্যই সে নিজের জীবনটাও দিতে বসেছিল। যে বোনকে নিয়ে আজ আপনি এত নাচছেন, মনে রাখবেন একদিন তার জন্য আপনার মুখে চুনকালি পড়বে। আর মিতু, আজ তো তুমি খুব খুশি তাই না? তোমার মিথ্যা অভিনয়টা তোমার ভাইয়ের চোখে এমনভাবে পট্টি হিসেবে লেগে গিয়েছে যা হয়তো আর সরবে না। যেদিন তোমাকে তোমার স্বামী ডিভোর্স করবে সেদিন বুঝবে একটা মেয়েকে তার স্বামী বিনা দোষে ডিভোর্স দিলে তাতে ঠিক কতটা কষ্ট হয়। নে আপু, সই করে দে। আপু ডিভোর্স পেপার ও কলম হাতে নিয়ে বলল, না ভাই, ওনাকে আমি অনেক ভালোবাসি, আমি তা পারবো না। আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দেব না, ভয় পেও না। কেননা আমি তোমার সামনে এসে কখনো আর স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, আমি যেদিন মরে যাব ওই দিন শুধু স্বামী হিসেবে তোমার পায়ের ধুলোটুকু দেওয়ার জন্য আমার জানাজার নামাজে গিয়ে দাঁড়াইও। চল ভাই। মাসুদ সাহেব, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। ওই দিন সত্যি সবটাই আপনার বোনের সাজানো নাটক ছিল। আর হ্যাঁ, একদিন এই এতিম মিসকিন আর এতিম মিসকিন থাকবে না। একদিন ঠিকই এরা নিজেদের ভাগ্যটাকে লিখবে। আবার ডিভোর্স লেটারটা নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বিছানায় বসে রয়েছেন। আপু আমি গিয়ে আব্বুর দু পায়ের পাশে বসলাম। কি হয়েছে বাবা তোদের? আপু ডিভোর্স লেটারটা আব্বুকে দিল। উনি পড়ে দেখে কিছু চুপ করে থেকে বললেন, বাবা, এসব ধনী মানুষেরা আমাদের মতো মানুষদের সাথে শুধু স্বার্থের জন্যই মিশে। যেমনটা আমাকে ওই দিন ফাঁসিয়ে তোদের থেকে আলাদা হতে বাধ্য হয়েছিল। তোরা বাসায় নেই দেখে ভাবলাম আমি রান্নার কাজটা সেরে ফেলি। নিজ হাতে রান্না করেছি, চল তোদের দুজনকে আমি আজ খাইয়ে দেব। আব্বু রান্না করছে শুনে আমি কিছুটা অবাক হলাম। আপু না খেতে চাইলেও আমার আর আব্বুর জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। আব্বু আমাকে ও আপুকে খাইয়ে দিচ্ছে। প্রথমবার খাবার মুখে দিতে এতটা স্বাদ লাগলো যে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আব্বু এত সুন্দর রান্না করেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আব্বু এসে একদিন বলল, তুই কলেজে যাস না, তাই প্রতিদিন এই অনু নামের একটা মেয়ে এসে আমার কাছে কলেজ কেন যাস না তা জানতে চাই। আজ এসে বলল তোদের পরীক্ষার নাকি আর বেশি দিন নেই,
কাল থেকে তুই কলেজে যা। আব্বু আমি আর পড়াশোনা করব না। আপু আমি তুমি আমাদের ওয়ার্কশপে কাজ করব। না ভাই, পড়াশোনা বাদ দিস না। তুই বরং পড়াশোনার পাশাপাশি একটু আমাদের সাথে থাকিস, তাহলেই আব্বু আর আমি পারবো সব দেখাশোনা করতে। আচ্ছা তাহলে কাল থেকে আমি কলেজ যাব, কিন্তু কাল আপু আমাকে আর তোকে থানার এসআই সাহেব ডেকেছেন। আব্বুর মামলার বিষয়ে কিছু কথা বলবেন। আমি সন্ধ্যা অনুর বাসায় রওনা দিলাম। অনুর আব্বুর জন্য নিচে সোফায় বসে আছি। উনি আসলে বললাম, স্যার আমি অনুর বন্ধু, একটু দরকারে আপনার কাছে এসেছি। ও আচ্ছা, অনু তো বাসায় নেই, ওর বান্ধবীর বাসায় যাবে বলে গিয়েছে। বলো কি খাবে? না থাক স্যার, আসলে আমার দরকারটা। সেটা তো শুনবই। উনি একজনকে ডেকে নাস্তার জন্য কিছু নিয়ে আসতে বললেন। নাস্তা খেতে খেতে বললেন, বলো কি দরকার? আসলে অপু সহ ওর কয়েকজন বন্ধু আমার বোনকে টিজিংয়ের দায়ে জেলে যে কেসে আটকে আছে, আমার আপু ওই কেসটা উইথড্র করবেন। ও আচ্ছা, তাহলে কাল সকাল 9টায় তোমার আপুকে থানায় এসে একটা কাগজে সই করে দিয়ে যেতে বলো, তাহলেই হবে। আচ্ছা তাহলে কালকে যাব থানায়। নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে রাস্তা নিয়ে বাসায় আসছি। হঠাৎ অনু আমাকে দেখে ও গাড়ি ব্রেক করে। গাড়ি থেকে নেমে, আরে আবির, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অনেক দিন ধরে কলেজে আসো না যে? এমনি যাই না। এমনি মানে? কি হয়েছে বলো? কিছু না, কাল থেকে আবার কলেজ যাব। এখন আমি যাই, আমার কিছু কাজ আছে। ও, চলো তাহলে আমি তোমাকে এগিয়ে আসি। না তুমি যাও বলে আমি চলে আসলাম। অনু গাড়ির পাশে আমার দিকে তাকিয়ে রইলো। পরের দিন আপুকে থানায় নিয়ে গিয়ে একটা কাগজে সই করতে বললাম। আপু সই করলে বললাম, আপু তুই বাসে যা, আমার একটু কাজ আছে, সেরেই এপাশ দিয়ে কলেজে যাব। আপু চলে গেলে আমি গিয়ে থানার বাইরে দাঁড়িয়ে আছি। অপু সহ ওর বন্ধুরা বার হয়ে আসলো। আমি ওদের দিকে যেতেই অপু আমাকে মারতে ধেয়ে আসলো। খুশি মারবে বলে হাত তুলেছে, অমনি আমি 2 হাত জোর করায় ও হাতটা না মিলল। ভাই প্রথমে আমি মাপ চেয়ে নিচ্ছি, সরি, তোমার কাছে কিছু কথা বলার ছিল। বল কি বলবি? ভাই আমি জানি তুমি হয়তো ভাবছো আমি আর আমার বোন যেসব করছি তা কিন্তু সত্যি নয়। মানে? মানেটা হলো, মিতুর ভাই আমাদেরকে এগুলো করতে বাধ্য করছিল। ওই দিন পার্কের মধ্যে মিতুকে চর মারতেই মিতুর ভাই আমাকে বলছিল এসব মিতুর ভাইয়ের খেলা, তোমার থেকে ওনার বোনকে দূরে সরে রাখবে বলে উনি এসব করছেন। মিতু তোমাকে সত্যি ভালোবাসে। তোর ওর ভালোবাসা, এতদিন জেলে আছি একটাবার খোঁজ নিয়ে দেখিনি। ওই শালির জন্য আজ আমার জেল খাটা লাগলো। আর ওকে যে ভালোবাসে, আমি ওর সাথে ভালোবাসার নাটক করেছি ওর বাবার টাকা পয়সার লোভে। ভেবেছিলাম বিয়ে করে সব হাতিয়ে নিব, কিন্তু শালি এখন পাল্টি মিলে দিয়েছে। না ভাই মারনি, ও এখনো ভালোবাসে তোমায়। ওর ভালোবাসা বার করব। ভাই এখন আমাকে মাফ করে দাও প্লিজ। তোর কোনো দোষ নেই, তোর সাথে আমার কোনো শত্রুতাও নেই। আমার শত্রুতা মিতু ও ভাইয়ের সাথে। 2 ভাই বোনকে জব্দ করব মিতুকে বিয়েটা করে। আমি তাহলে এখন আসি ভাই। যা, আর ভালো থাকিস। বাসায় আসলাম, একটু পর আপুর ফোন বাজলো। আমি গিয়ে দেখলাম মাসুদ ভাই ফোন করেছে। আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিলাম। কে ফোন করেছিল ভাই? সিম অফিস থেকে আপু। ও, আমি মনে মনে বলছি, মাসুদ ভাই নিশ্চয়ই ফোন ধরলে বলতো। লাবণ্য, তুমি এটা কি করছো? অপুর কেসটা তুমি... ছি লাবণ্য। ভাবছি মিস্টার মাসুদ সাহেব, এবার তুই বুঝবি। অপু যখন তোর বোনকে বিয়ে করে ঘাড়ে লাথি মেরে বাসা থেকে বার করে দেবে, তখন বুঝবি বোনের ডিভোর্সটা কতটা কষ্টের হয়। আর মেতু, তুই আমার জীবনেই খেলেছিস, আমার আপুর সংসারটা নাটক করে ভেঙেছিস। না, এবার দেখ তোর সাথেও কি হয়, তুইও বুঝবি, শুধু সময়ের অপেক্ষা। একটু পর আপু এসে জানতে চাইলো আমি কেন কলেজে না গিয়ে বাসায় এসে পড়ছি। আপু কলেজে তো ভালো লাগছিল না, তাই কলেজ না যেয়ে থানা থেকে বাসায় চলে আসলাম। ও, তাহলে কাল থেকে আবার কলেজ যাস। আর আব্বু বলেছিল আজ নাকি উনি ওয়ার্কশপে যাবেন না। আব্বু বাজারে গিয়েছেন কিছু ভালো বাজার করতে। উনি বাজার থেকে আসলে আজকে আমরা একসাথে রান্না করে খেয়ে বসে থেকে অনেক গল্প করব। আব্বু বাজার নিয়ে আসলে আপু রান্না সেরে ফেললো। খাওয়া দাওয়া শেষে বসলাম গল্প করতে। আব্বু আমাদের অনেক ভালো ভালো গল্প শোনালো। এক পর্যায়ে আপু বলল, ভাই, আমরা আমাদের ভাগ্যটা লিখব বলেই যে কাজটা শুরু করেছি, হয়তো কিছু সমস্যা বা আমার জন্য তা অসমাপ্ত রয়ে গিয়েছে। এবার আমাদের সেই অসমাপ্ত কাজটি সমাপ্ত করতে হবে। কাল থেকে আব্বু আমি একেবারে ভালো মতো কাজে লেগে পড়ব। আর তুইও আমাদের পাশেই থাকবি পড়াশোনার পাশাপাশি। আচ্ছা আপু। আর শোন, আর একটা কথা, এবার আমরা আমাদের ভাগ্যটাকে লিখব, যতই বাধা আসুক না কেন আমরা পিছপা হব না। আপুর কথা শুনে মনে হলো আপু যেন এবার উঠে পড়ে লেগেছে। আপুর চোখ মুখে যেন আজকে অন্য কিছু ছায়া। ও মনে হয় মাসুদ ভাইয়ের সব কথাগুলো মুখ বুঝে সহ্য করেছে, শুধু সময় হলে তার উচিত জবাবটা দেওয়ার জন্য।
গল্প শেষ হলো। আমি এসে আজ একটু পড়ার টেবিলে পড়াশোনার জন্য বসলাম। পড়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি, আপু ঠিকই বলেছে, এবার আমাদের ভাগ্যটা লিখতেই হবে, ভাঙতে হবে মিতু ও ওর ভাইয়ের অহংকার। মিতুকে উচিত শিক্ষাটা অপুই দিবে, আমি শুধু অপুকে নিয়মিত উস্কানিটা মেরে যাব। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে ওটা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, করে আপু আব্বুর সাথে ওয়ার্কশপে গেলাম। গিয়ে দেখি আজ আপু সবাইকে বেশ প্রণোদনামূলক কাজ বলছে। ও যেন চাইছে সব কর্মীরা কাজ করার জন্য একেবারে জেগে উঠুক, সবাই সবার সর্বোত্তরটা দিক। একটু পর আপুর সাথে আমিও যোগ দিলাম। সবাই আমাদের যথেষ্ট আশ্বাস দিলেন। আপু আমায় এবার কলেজ যেতে বললেন। আমি বাসায় এসে একটু রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ বুঝলাম পেছন থেকে কে যেন বারবার বাইকের হর্ন বাজাচ্ছে। ঘুরে তাকাতেই দেখি অপু। কি আবির, কলেজে যাচ্ছিস নাকি? কলেজে যাচ্ছি। তা অনেক দিন পর কলেজে যাচ্ছিস যে, আর ওর পিছনে আমিও কলেজে যাচ্ছি। অপুর বাইকের পেছনে উঠতেই যদিও আমার ভয় করছিল, কিন্তু ওর মুখ চোখ দেখে বুঝলাম ওর কোনো বাজে উদ্দেশ্য বা আমার উপর কোনো রাগ নেই। তাই ওর বাইকের পেছনে উঠে পড়লাম। ও বাইক চালাচ্ছে আর গান বলছে, ওর সাথে আমাকেও গাইতে বলছে, কিন্তু আমি না গিয়ে ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি। আর ভাবছি আজকে অপুর সাথে কলেজে ঢুকলে আর কেউ না হোক মৃদু নিশ্চিত অবাক হয়ে যাবে। যাক, ভালোই হবে, তাহলে মৃদুও চাইবে অপুকে আমার থেকে আলাদা করতে। কলেজ পৌঁছে গেলাম। আমি বাইক থেকে নেমে ক্লাসের দিকে যেতেই অপু বলল, আবির দাঁড়া, আমিও তো ক্লাসে যাব। আমি দাঁড়িয়ে গেলাম। পরে দুজনে একসাথে ক্লাসে যেতেই 2 তলায় খেয়াল করে দেখলাম অনু আর মিতু দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতেই উপরে চোখ যেতে দেখি সিঁড়ির শেষ মাথায় মিতু দাঁড়িয়ে রয়েছে। আমরা 2 তলায় পৌঁছে গেলে মিতু অপুকে উদ্দেশ্য করে বলল, তুমি এত নীচ হয়ে গেছো যে আমার বিএফ হয়ে এই এতিম ছোট লোকের বাচ্চাটার সাথে কলেজে আসলে আবার একসাথে ক্লাসে যাচ্ছ? আমি কার সাথে কি করব সেটা কি তুই ঠিক করে দিবি নাকি? অপু থাক, আমি যাই রে বলে পাশ কেটে চলে যেতেই অপু আমাকে দাঁড়িয়ে যেতে বললো। আমি অপুর কথা না শুনে চলে গেলাম ক্লাসে। ক্লাসে এসে বসে আছি। একটু পর মিতু অপু ক্লাসে ঢুকে দুজন 2 জায়গায় গিয়ে বসলো। বুঝেছি অপু ও মিতুর সাথে ঝগড়া হয়েছে। এবার অনু আসলে মিতুকে আমি একটু তেলে আগুনে জ্বলাবো। অনু এসে আমার পাশে বসলো। আজ আমি অনুর অনেক কাছাকাছি গিয়ে বসলাম। বসে শুরু করে দিলাম গল্প। কেউ বলবে না আমরা ফ্রেন্ড, এমন আচরণ করছি যে আমরা যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। খেয়াল করে দেখছি মিতু মনে হয় আমাদের এভাবে দেখে তেলে আগুনে জ্বলে যাচ্ছে। একটু পর ও অপুর পাশে গিয়ে বলল এবং অপুর সাথে গল্প করতে লাগলো। যাক, তাহলে থিওরিটা কাজে লেগেছে। মনে মনে আমার কিছুটা হাসি পেল। মিতু, তুই খাল কেটে কুমির ডেকে আনতে চলেছিস, আর আমি তোকে সেই কাজ করতে উৎসাহ দিয়ে যাব। স্যার আসলো এবং ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শেষে বাসায় আসবো বলে অনুর সাথে কলেজ মাঠে দিয়ে হেঁটে আসছি। অনু বললো আমায় বাসা অব্দি এগিয়ে দেবে। অনু গাড়ি আনতে গেলে আমি দাঁড়িয়ে থাকলাম। অনু গাড়ি নিয়ে আসলে ওর গাড়িতে উঠে বাসে আসছি আর দুজন গল্প করছি। জানা দিয়ে তাকাতে দেখি মিতু অপুর বাইকের পেছনে বসে আছে। অপুর বাইক গাড়ির পাশাপাশি আসলে মিতু যেন আমার দিকে তাকিয়ে বলতে চাইছে, তুই একাই পারিস নাকি দেখাতে? এই দেখ আমিও পারি কিনা। ওরা চলে গেল। অনু আমায় বাসা অব্দি এগিয়ে দিয়ে চলে গেল। বাসায় এসে দেখছি আব্বু ও আপু বাসায় ফিরে নাই। দুপুরে খাবারটা খেয়ে আপু আব্বুর জন্য খাবার নিয়ে ছুটলাম ওয়ার্কশপে। গিয়ে দেখি আপু আর আব্বু আজ কর্মীদের সাথে কাজে নেমে পড়ছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। দুপুর বেরিয়ে যাচ্ছে, এখনো খাওয়া দাওয়ার খোঁজ খবর নেই কোনো, অথচ এভাবে কাজ করেই যাচ্ছে। আব্বু আপুকে ডেকে খেতে নিয়ে বললাম, আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। বেশ কাজ করছে সবাই। আপু আব্বুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি সহ আমরা আবার 3 জন মিলে কাজে নেমে পড়লাম। কাজ শেষ করে সবাই বাসায় ফিরলাম। আজ আপু আব্বু অনেক ক্লান্ত, তাই আজকে রান্নাটা আমি সেরে ফেললাম। রাতে খেতে বসলে আপু বলল, এভাবে যদি প্রতিদিন কাজ হয় তাহলে খুব বেশি দিন লাগবে না আমাদের ছোট্ট ওয়ার্কশপটা বৃহত্তায়নে রূপ নিতে। আব্বু বলল, ঠিক বলেছিস লাবণ্য। আমরা এইভাবে প্রতিদিন নিজেদের সর্বত্রটা দিয়ে কাজ করে যাব, তাহলে একদিন না একদিন উপরওয়ালা ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। 1 সপ্তাহ পার হয়ে গেল। আপু হিসেব করে জানালো আমাদের 1 সপ্তাহ কাজের ফলেই আমরা আরও 5টা সেলাই মেশিন যোগ করতে পারবো। আমি কিছুটা অবাকই হলাম। তবে এ ছোট্ট সাফল্যের হাত ধরে যে একদিন আমরা আমাদের ভাগ্যটাকে লিখে ফেলবো তার কোনো সন্দেহ নেই। রাতে ঘুমাতে গিয়ে আজ আমার মনটা যেন অন্য কিছু বলছে। আমি একসময় যার পেছনে ছুটেছি সে আমাকে ছুড়ে ফেলে দিয়েছে। আজ অনু আমার পেছনে ছুটছে। অনুকে দেখলে মনে হয় ও আমায় হয়তো অনেক কিছুই বলতে চায়, কিন্তু বলতে পারে না। ওকে দেখে মনে হয় ও যেন পুরোটাই মৃত্যুর উল্টো। মৃত্যুর ওপর প্রতিশোধ নিতে গিয়ে অনুর আবার আমার বন্ধুতে হাঁটতে ছেড়ে দিয়ে চলে যাবে না তো? তাহলে কি অনুকে আমি আপন করে নেব? আমিও কি ও যা বলতে চায় তা বলে দেবো ওকে? না, এখন বলা যাবে না। এখন বললে অনু হয়তো আমায় গ্রহণ নাও করতে পারে, আবার অনুর বাবাও কোনো মতে হয়তো আমায় মেনে নেবে না। সো আগে অনুর পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করি, তারপর না হয় সব ভেবে দেখবো। এখন আপাতত অনুর সাথে এভাবেই থাকি।
এদিকে তো মিতু আবার অপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, কবে যে আমি মিতুর বিয়েটা দেখবো আর আমাদের এই অবস্থাটা পরিবর্তন হবে। কয়েকটা মাস এভাবেই কেটে গেল আর আমাদের অবস্থাটা অনেকটাই পরিবর্তন এসেছে। বাড়ি পাল্টিয়েছি, একটা গাড়িও হয়েছে আমাদের। আমাদের অবস্থাটা মোটামুটি ভালোই হয়েছে, তবে এখনও অনেক কিছু হতে বাকি রয়ে গিয়েছে। আমার ইন্টার প্রথম বর্ষ পরীক্ষা আর কয়েকদিন পর, তাই মন দিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। রাতভর পড়াশোনার পাশাপাশি ওর সাথে ভালোই চ্যাটিং চলে। পরীক্ষা চলে এলো, এক পর্যায়ে পরীক্ষাও শেষ হয়ে গেল। শেষ পরীক্ষার দিন আমি আর অনু আসছি। অপু আমাদের ডেকে নিয়ে বলল, আয় সবাই আজকে ঘুরতে যাই। আমি না করলাম। অপু বলল, আচ্ছা আজ তাহলে আবার সবাই কলেজের ওই পুরোনো চাওয়ালা দোকানের সামনে যাই, চাও খাওয়া হবে, এবার আড্ডাও দেওয়া হবে। আচ্ছা আমরা আসবো। তারপর বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবার টেবিলে বসলাম। আপু একে একে রান্নাঘর হতে খাবার নিয়ে আসছে। কে যেন দরজার কলিং বেলটা বাজাতেই আপু আমাকে দিয়ে দেখতে বলল। আমি গিয়ে দরজাটা খুলে দেখি একটা মেয়ে। বয়সটা খুব বেশিও না আবার কমও না, মাঝামাঝি হবে। কি আপনি আর কি চাই? উনি মাথাটা নিচু করে বলল, বাবা আমি তোমার সৎ মা। কি বললেন আপনি? আবার বলুন। বাবা আমি তোমার সৎ মা। ও, তার মানে ওই দিন আব্বুকে আপনি আর আপনার বাবা আমাদের থেকে আলাদা করেছিলেন, আর আপুকে আমাকে, আমার পরিবারকে পথে বসিয়েছিলেন। এখন এই বাসা হতে বের হয়ে যান বলছি, নইলে কিন্তু। বাবা তোমার আব্বুকে একটু দেখে দাও, ওনার সাথে কিছু কথা বলেই আমি চলে যাব। আব্বু বাসায় নেই, আর আব্বুর সাথে আপনার কোনো কথা বলারও দরকার নেই, চলে যান বলছি। কি হয়েছে ভাই? বলে আপু এসে ওনার সব কথা শুনে বাসার ভেতরে আসতে বলল। আমি আপুর দয়া দেখে অবাক হয়ে গেলাম। শুধু আগে আমার হাত পা কামড়াচ্ছি। একটু পর আব্বু আসলো। আব্বু এসেই তো আমার থেকে ওনাকে দেখে বেশি রেগে গেলেন, কিন্তু আপুর কথা আব্বু কিছুটা শান্ত হয়ে গেলেন এবং কি জন্য এসেছে তা জানতে চাইলেন। আমার বাবা হাসপাতালে, ওনার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবেন না উনি। বাবার শেষ ইচ্ছে তোমাকে দেখার, তোমার কাছে ক্ষমা চাওয়ার। প্লিজ আমার সাথে চলো তুমি। আব্বু কিছুতে রাজি হলেন না। এক পর্যায়ে সৎমা আমাদের সামনে আব্বুর পা জড়িয়ে ধরলেন। বলো মেয়ে হয়ে আমি কি করে আমার আব্বুর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি না? তোমার যত ইচ্ছে আমাকে শাস্তি দাও, প্লিজ তবুও একটিবার চলো। আপু এসে ওনাকে তুললেন এবং আপুও আব্বুকে একটু বোঝালেন। অবশেষে আব্বু রাজি হয়ে গেলেন। আমরা সবাই গাড়িতে উঠলাম। আব্বু গাড়ি স্টার্ট দিতেই এক ব্যক্তি এসে গাড়ি জানালা দিয়ে আমাকে একটা কার্ড দিল। আমি কার্ডটা খুলতে অবাক হয়ে গেলাম। কিসের কার্ড ওটা ভাই? মিতু অপুর বিয়ের কার্ড। আপু, বলিস কি, উনি কি তাহলে আমাদের মিতুর বিয়ের কার্ড দিয়েছেন? না আপু, এই কার্ড অপু আমায় দিয়েছেন বন্ধু হিসেবে, আর আব্বু সহ আমাদের অবশ্যই ওর বিয়েতে যেতে বলেছেন। ও আচ্ছা। আমি কার্ডটা রেখে দিয়ে ভাবছি, বাবা এবার বিয়েটা হবেই তাহলে। বিয়ের পর মিতুই বুঝবে জ্বালা। কিন্তু মিতুর বিয়ে দিতে মাসুদ সাহেব রাজি হয়ে গেল। কিন্তু কেন রাজি হলো? উনি তো অপুকে দেখতেই পারেন না। আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। সবাই হাসপাতালে ঢুকলো আর আমি এদিক ওদিক দেখতে থাকলাম। একটু পর আপু আমায় ডাকলেও আমি গেলাম না। দেখা করার শেষে আপু বেরিয়ে আসলো। বাসায় চলে আসলাম। বাসায় এসে বসে আছি। একটু পর আপু এসে আমার পাশে বসলো। অপুর বিয়েতে যাবি ভাই? আপু ও বড় মুখ নিয়ে সব ভুলে গিয়ে আমাদেরকে দাওয়াত করছেন। একদিন আগেই যেতে বলেছেন, না গেলে কেমন হয় বলো? আচ্ছা আমরা তাহলে যাব, আর অপুর বিয়েতে সবচেয়ে দামি গিফটটা আমরাই দিব। আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছি আমি তো সেটাই চাই। গিফটটা মিতু ওর ভাই দেখবে আর জ্বলে পড়ে মরবে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। হাতে নিতে দেখে অনু ফোন করছে। অনু বলো। কেমন আছো? আমরা মিতুর বিয়ের শপিং করতে যাচ্ছি, তুমি আসবে? না অনু, যাও তোমরা। আচ্ছা বলে অনু ফোনটা রেখে দিল। একটা কথা বলবো ভাই? বল। অনু মনে হয় তোকে অনেক ভালোবাসে, তুই ওর ভালোবাসার অমর্যাদা করিস না। কি বলিস আপু? ওর সাথে কি আমার যায়? আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদেরকে, তারপর না হয় অনুর সাথে আমাদের যাবে। ভাই দেখিস, যাই কি যাই না তা ভেবে যেন অনুকে হারিয়ে বসিস না আবার। ও অনেক মিষ্টি একটা মেয়ে, এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও আমাদের সাথে মিশে। আপু বাদ দে না, এখন বল অপুর বিয়েতে কি গিফট দেওয়া যায়? ভাই আমরা একটা স্বর্ণের আংটি দিব অপুকে, কেমন হবে বল? আপু তুই কি বললি? স্বর্ণের আংটি তো অনেক মূল্যবান হবে। হোক তাতে কি, আমরা এটাই দিব। কালকে অপুর বিয়ে। অপু বারবার ফোন করে আমাদের আজই যেতে বলেছিল, তাই আমরা রাজি হয়ে বললাম আচ্ছা তাহলে আমরা সবাই আজই আসছি। আমরা আংটি অর্ডার করে রেখেছিলাম। আমি গহনার দোকানে আংটি আনতে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর মিতুর ভাই মিতুকে নিয়ে ওই একই দোকানে হাজির হলেন।
আমি আংটির জন্য 25,000 টাকা বার করে দিতেই দোকানদার আরও 1,000 টাকা চেয়ে বসলো, যা অর্ডার চেয়েও বেশি। স্যার, আংটিটার জন্য আরও 1,000 টাকা দিন না প্লিজ, নতুবা আমাদের লস হয়ে যাবে, প্লিজ স্যার। আরে প্লিজ বলার কি আছে, এনেন টাকা। আমি টাকা দিতে দোকানদার অনেক খুশি হয়ে গেলেন। আংটিটা নিয়ে মাসুদ সাহেবের দিকে একটু ঘুরে তাকিয়ে চলে আসলাম। হয়তোবা উনিও মিতিসহ কিছুটা অবাক হয়ে গেলেন। বাসায় এসে দেখি আপু রেডি হয়ে গেছেন। আপুকে আংটিটা দিয়ে জানতে চাইলাম, আপু কোথায়, উনি যাবেন না? ভাই, আব্বু যাবে না, আব্বু আমাদের দুজনকে যেতে বলেছে। আচ্ছা আপু, আমি তাহলে রেডি হয়ে আসি। আমি রেডি হয়ে গেলাম, আপুকে নিয়ে একটা ভাড়ায় চালিত গাড়িতে উঠলাম। কেননা আমি এবং আপু দুজনেই এখনও আমাদের গাড়িতে ড্রাইভিং করতে পারি না, এখনও শিখি নাই আর কি। ওপর বাসায় পৌঁছে দেখি পুরো বাড়িতে মানুষে ভরা। আপু আর আমি সন্ধ্যা হলে দাঁড়িয়ে গল্প করছি। একটু পর অনুসহ কয়েকজন মেয়ে অপুকে হলুদ পরাতে আসলো। অপুর বাসায় অনু আমাকে দেখে কিছু একটা বলতে গিয়েও বললো না। ওরা হলুদ পরানো শেষে সবাই চলে গেল। পরদিন বরযাত্রী সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমরা সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে। বেশ ধুমধামে বিয়েটা দিচ্ছে। দেখি মাসুদ সাহেব বাসার দরজার সামনে সবাইকে উনি একে একে নিমন্ত্রণ জানাচ্ছেন। আমি আর আপু ওনার সামনের দিকে ঢুকতে গেলেই উনি আমাদেরকে আটকে দিলেন। আমার বোনের বিয়েতে তোদেরকে দাওয়াত দিয়েছে কে? আমি তো তোদের আমার বোনের বিয়ের কোনো কার্ড দিয়ে নেই। ফকিরের মতো বিনা কার্ডে বিনা দাওয়াতে বিয়ে খেতে চলে এসেছিস নাকি তোরা? আমি আর আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মাসুদ সাহেব গলা বাজিয়ে আমাদের বেশ কিছু কথা শোনাতে শুরু করে দিলেন। এমন চেঁচামেচি দেখে অনেক মানুষজন হাজির হয়ে গেল। আমি একজন মানুষকে বললাম, ভেতরে গিয়ে বরকে বলুন আবির নামের এক ছেলে বিয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। লোকটি আমার কথা মতো বরকে মানে অপুকে বলতেই বাড়ির ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে অপু এসে হাজির হয়ে গেল। কি হয়েছে এখানে? অপু, এই অপমানের জন্যই কি তুই আমাদের তোর বিয়ের কার্ডটা দিয়েছিলি? এতগুলো মানুষের সামনে আমাদের ফকিরের সাথে তুলনা করে কতই না কথা শুনিয়ে দিল তোর ভাসুর। আমি কি শুনছি এসব? সত্যি কি আপনি এগুলো করেছেন? না মানে আমি আসলে মানে আমি কি আমার বন্ধুকে ফকির বলে অপমান করা, এগুলো কি? এই সব চল, এই বিয়ে আমি করব না। মাসুদ সাহেব অপুর হাতটা চেপে ধরলেন। প্লিজ আপু, তুমি এমন করো না। আমার ভুলের শাস্তি আমার বোনটাকে দিও না। তুমি চলে গেলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। ওকে, আপনি সবার সামনে আমার বন্ধুর কাছে মাপ চেয়ে বলুন আপনার ভুল হয়ে গিয়েছে, সরি। অপুর কথা মতো মাসুদ সাহেব আমাদের কাছে মাপ চেয়ে সরি বললেন। আমি ইটস ওকে বললাম। মনে মনে বেশ খুশি হলাম। উনি যখন আমাদের অপমান করছিল আমরা কিসের জন্য চুপ করছিলাম, শুধু এভাবে মাসুদ সাহেবের নাকটা কাটবো বলে। বিয়ে বাড়িতে ঢুকতেই অনুকে দেখে আমি কিছুটা টাস্কি খেয়ে গেলাম। এত সুন্দর করে সেজেছে যে আমি ওর দিকে তাকিয়ে চোখটা বুঝতেই পারছি না। কি আবির সাহেব, এভাবে কি দেখছেন? না মানে কিছু না, তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে এই সাজে। ও আচ্ছা, সুন্দর দেখালে কি লাভ বলুন? যার জন্য সাজি সে তো আর সব বোঝে না। আমি কি বলবো বুঝছি না। উনি যে ইনডাইরেক্টলি এভাবে কিছু বলবে ভাবতে পারে নাই। আচ্ছা আমি একটু ওই দিকটা যাই বলে ওনার সামনে থেকে কেটে বললাম, কি ব্যাপার, আপুকে কোথাও দেখছি না কেন, কোথায় গেল বলে খুঁজতে আপুকে একপাশে দেখলাম দাঁড়িয়ে রয়েছে। আপুর কাছে যেতে দেখি আপুর চোখে পানি। আপু কি হয়েছে তোর? কিছু না ভাই। আপু কেন কাছে তা জানি, তাই আমি আর আপুকে কিছু বললাম না। বিয়ে শেষ হয়ে গেল। পরদিন সন্ধ্যায় আমি আর আপু বাসায় চলে আসলাম। ভাই দেখেছিস ওনার কি রাগ আমাদের উপর, কিভাবে না আমাদেরকে অপমানটা না করলো। আপু বাদ দে তো, উনিও তো কম অপমান হলেন না। ভাই। 3 দিন পর আমি রুমে বসে থেকে পড়ছি, হঠাৎ আব্বু চিৎকার দিয়ে উঠলো। কি হয়েছে দেখতে বাড়ি যেতে দেখি আব্বু আপুকে মাটি থেকে তুলছেন। আমি দৌড়ে গিয়ে আব্বুর সাথে আপুকে মাটি থেকে তুললাম ও গাড়িতে করে নিয়ে হাসপাতালে চলে আসলাম। ডাক্তার সাহেব আপুকে দেখে বললেন, বেশি চিন্তা ও মানসিক দিক দিয়ে উনি অনেক টেনশন করেছেন, তাই সেন্সলেস হয়ে গিয়েছেন। ও আচ্ছা। আর একটা খুশির খবর আছে, উনি মা হতে চলেছেন। হোয়াট, আপনি এগুলো কি বলছেন ডাক্তার? আমি ঠিকই বলছি। ডাক্তার সাহেব চলে গেলেন। আব্বু এখন কি হবে? কি হবে আবার? কিছু না, আমি নানা হব আর তুই মামা হবি। আব্বু বেশ খুশির সাথে হাসি মুখে বললো। একটু পর উনি ফোন করলে আমার ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করে আমি কথা বলতে বাইরে গেলাম। বলো। আবির, তুমি কোথাও কিছু শুনেছো কি? আমি হাসপাতালে, আর কি শুনবো, কি হয়েছে? তুমি হাসপাতালে? তাও জানো না? তুমি হাসপাতালে কি মিতুকে দেখতে গিয়েছো নাকি? না, আমি মৃতুকে দেখতে যাব কেন? আপু অসুস্থ তাই হাসপাতালে নিয়ে এসেছি। ও আচ্ছা, শোনো তাহলে, আপু নাকি মিতুকে অনেক মারধর করেছেন। মিতু নাকি খুব খারাপ অবস্থা। আমরা সব মিতুকে দেখতে যাচ্ছি এই হাসপাতালে। আচ্ছা যাও বলে ফোন রেখে দিয়ে ভাবছি, আমরা তো এই হাসপাতালে রয়েছি, মৃত্যু কোন রুমে ভর্তি হয়েছে তাহলে, নাকি ওকে হাসপাতালে নিয়ে আসছে?
আমি আপুর কাছে যেয়ে দেখে আপুর জ্ঞান ফিরেছে, উড়ে বসে আছে। আপু, তুই অন্তঃসত্ত্বা আমাদের আগে বলতে পারিসনি? তাহলে আমরা বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে পারতাম। ঠাস করে আপু আমাকে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। ছি ভাই ছি, তুই এমন কথা বলবি আমি তা কখনোই ভাবি নাই। আমার কি অবৈধ সন্তান যে আমি সন্তান নষ্ট করব? আমার সন্তানের বাবা রয়েছে, তার পিতৃ পরিচয় আছে, আমি কেন সন্তান নষ্ট করব? আর তোদের সাথে আমাকে রাখতে যদি তোদের কোনো সমস্যা হয় তাহলে বলে দে, আমি একাই থাকব। আমার সন্তানকে আমি একাই বাবা মায়ের আদর দিয়ে বড় করব, মানুষ করব। বুঝলাম আমার কথা আপু অনেক কষ্ট পেয়েছে। আমার এই কথাটা আপুকে বলা মোটেও ঠিক হয়নি, তাই সরি আপু, আমায় মাফ করে দে প্লিজ। আমি আর এমন কথা বলবো না কখনো। আব্বুও বলল, মা, ওরে মাফ করে দে, ও না বুঝে কথাটি বলে ফেলেছে। ডাক্তার সাহেব এসে কিছু ওষুধের স্লিপ দিয়ে আমাদের বললেন, এই ওষুধগুলো খাওয়াবেন আর ওনাকে একটু দেখে রাখবেন। আপনারা চাইলে আজকেই ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। আমি ওষুধের স্লিপ নিয়ে বাইরে আসতে দেখি অনু হাসপাতালে প্রবেশ করছে। অনু, কেমন আছো? আর মৃদুকে কি এই হাসপাতালে নিয়ে এসেছে নাকি? তাই তো শুনলাম, মৃদুকে এই হাসপাতালেই নিয়ে এসেছে। সম্ভবত সম্ভবত 302 নম্বর রুমে হবে মনে হয়। আর আবির, তুমি কোথায় যাচ্ছ? চলো যাই, মৃদুকে দেখে আসি। তুমি যাও অনু, আমি আপুর ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা, আগে বলো আপু কত নম্বর রুমে আছেন, ওনাকেও দেখে যাই। আপু 307-এ, আমি আসি, তুমি যাও। বলেই চলে আসছি। আর ভাবছি মৃদুকে দেখতে না গেলে হয় নাকি? মৃদুকে তো আমি অবশ্যই দেখতে যাব। আজ আমার যেমন কষ্টের দিন ঠিক তেমন খুশিরও দিন। যা চেয়েছিলাম কিছুটা হলেও তা হয়েছে। মৃদুকে দেখবো আর মনের ভাষায় বলবো যে দেখ আজ কেমন লাগে। ওষুধ নিয়ে চলে আসলাম। আমি রুমে ঢুকতেই খেয়াল করে দেখলাম আপু চোখের ভাষায় অনুকে কেন্দ্র করে আব্বুকে কি যেন বোঝাচ্ছে। আব্বু যেন অনুর দিকে চেয়েই আছে। কি ব্যাপার, অনু মৃদুকে দেখতে যাও নাই? না আবির, এখনো যাইনি, তোমার সাথে যাব বলে বসে আছি। মৃদুকে দেখতে যাওয়ার কথা শুনে আপু জানতে চাইলো, মিতুকে দেখতে যাবে মানে কি? আমি কিছু বলার আগেই অনু সব বলে দিল। কাল রাতে মিতুকে আপু নাকি অনেক মারধর করেছে। মিতুকে ওর ভাইয়া এই হাসপাতালে ভর্তি করেছেন, তাই মিতুকে দেখতে যাব আপু। বলো কি, মিতুকে অপু এত মারধর করেছে যে হাসপাতালে ভর্তি করেছে? তাতে কি হয়েছে, বেশ করছে। অপু ভাই গুড জব, মনে মনে বললাম আর কি। আপু অনেক মারধর করেছে। ও চলো তাহলে, তোমাদের সাথে আমিও মিতুকে দেখতে যাব। যার জন্য মাসুদ ভাই আপুকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপারে সই করেছেন, অথচ আপু তাকেই দেখতে যাবে শুনে আমি কিছুটা অবাক হয়েই গেলাম। আপু আসলে এতটা ক্ষমাশীল। আপুর মনটা যেন খুবই সহনীয়। আপু তুই পরে দেখতে যাবি, এখন রেস্ট নে, তোর শরীরটা অসুস্থ। আমি আর অনু যাচ্ছি। আব্বু আপুকে দেখে রেখো বলেই চলে আসলাম মৃদুকে দেখতে। আপু, অনু ও আমাকে যেতে দেখে আবারও আব্বুকে যেন ইশারায় কিছু একটা বললো। আব্বু ও আপু দুজনে মুচকে হাসলো। যাক, চলে আসলাম মৃদুকে দেখতে। বেডে মিতু ও মিতুর পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে। আমি এদিক সেদিক তাকে দেখলাম, কোথাও আমার এক্স দুলাভাই আছে কিনা। না, কোথাও নেই দেখছি। যাক, তাহলে এবার যা দেখতে এসেছি তা ভালো করে দেখা যাক বলেই মৃদুকে কতটা এবং কীভাবে মেরেছে দেখতে ব্যস্ত হয়ে গেলাম। মৃতুর এক হাতে ব্যান্ডেজ, গাল দুটো লাল, আর গলার নিচে হালকা মনে হচ্ছে পুরনো দাগ। যাক, ভালোই মেরেছে তাহলে, কিন্তু আরও একটু বেশি মারলে মন্দ হতো না বলে এবার চুপ করে বসে শোনার চেষ্টা করলাম কেন অপু মেরেছে মিতুকে। কি হয়েছিল? আপু তোকে এভাবে মারলো কেন? মিতু একটু কান্না করে বলল,